সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফেমিনিস্ট ফ্যাক্টর লাইভ ভাবনা বিনিময় অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। এই করোনার সময়ে, এই দুঃসময়ে, এই মহামারীর সময় যতটুকু সম্ভব ভালো থাকার চেষ্টা করতে হচ্ছে, স্বাভাবিক জীবনে ফেরত আসার চেষ্টা চলছে। আমরা সবাই চাচ্ছি যতটা সম্ভব নিজেদেরকে ভালো রাখার। স্বাভাবিক কাজকর্ম কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে, সবকিছুই চলছে এবং একই সাথে অপরাধ প্রবণতার বিষয়টাও যেন থেমে নেই। আমরা ফিরে গেছি সেই পুরনো জীবনে এবং একই সাথে নানা ধরনের জটিলতা, নানা রকম সমস্যাও ফেস করতে হচ্ছে। আমাদের এখনকার জীবনে এই ডিজিটাল বাংলাদেশ যেটাকে আমরা বলছি, অনেক রকম ভালো আশীর্বাদ হিসেবে এসেছে প্রযুক্তি। আমাদের জীবনে ইন্টারনেট, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো আমাদের জীবনে এক ধরনের আশীর্বাদ হিসেবে এসেছে। যোগাযোগ ব্যবস্থা একটা যুগান্তকারী পরিবর্তন এনেছে এই অনলাইন এবং এই ইন্টারনেট, এই যে প্রযুক্তি আমাদের হাতের কাছে চলে আসার কারণে। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই যেমন একটা খারাপ দিক থাকে, প্রত্যেকটা সময়ে যেমন কিছু খারাপ মানুষ থাকে যারা প্রত্যেকটা ভালো বিষয়কে খারাপভাবে ব্যবহার করে এবং তার মাধ্যমে মানুষের জীবনে নানা রকম সমস্যা তৈরি করে। সেরকম একটি বিষয় হয়ে উঠেছে এই অনলাইন মাধ্যম এবং এর ফলে সৃষ্টি হচ্ছে নানান রকম জটিলতা। এই একটি জটিলতার নাম সাইবার ক্রাইম। আজকে আমরা খুব জরুরি এই বিষয়টা নিয়ে কিছু আলাপ করার চেষ্টা করব, সমস্যাগুলো খোঁজার চেষ্টা করব এবং সমাধানের পথ খুঁজতে চেষ্টা করব। আজকে ফেমিনিস্ট ফ্যাক্টর ভাবনা বিনিময়ে আছেন এমন দুজন ব্যক্তি যারা সাইবার ক্রাইম বিষয়টি নিয়ে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছেন। একজন কাজ করছেন নিজের তাগিদে, সামাজিক দায়বদ্ধতা থেকে মানবাধিকার কর্মী হিসেবে, এবং আরেকজন কাজ করছেন নিজের কাজের জায়গায় পেশাগত দায়িত্ববোধ এবং কর্তব্যবোধের জায়গা থেকে। আমাদের সাথে আজকে এই মুহূর্তে আমাদের একজন অতিথি আছেন, আর একজন অতিথিকে আমরা আশা করছি খুব শিগগিরই আমাদের সঙ্গে পেয়ে যাব। প্রথমে পরিচয় করে দিই অপরাজিতা সঙ্গীতার সাথে। অপরাজিতা সঙ্গীতা একজন চলচ্চিত্র নির্মাতা। সে নিয়মিত নানান ধরনের চলচ্চিত্র তৈরি করে, পুরস্কৃত হচ্ছে দেশে বিদেশে এবং চলচ্চিত্র নির্মাণ করে সে ভূয়সী ভাবে প্রশংসিত হচ্ছে। তার চলচ্চিত্র দেশ ও মানুষের কথা বলে। একই সাথে অপরাজিতা মানবাধিকার কর্মী। সে সমাজ সেবা করে এবং মানবাধিকার লঙ্ঘনের যে কোনো ইস্যুতে সবার আগে আমরা যে মুখটিকে দেখতে পাই তাদের মধ্যে একজন হচ্ছে অপরাজিতা সঙ্গীতা। অপরাজিতা, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ। ধন্যবাদ। অপরাজিতা ছাড়াও আমাদের আরেকজন অতিথি আছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি পদে আছেন। তিনি ডিএমপির সাইবার ক্রাইম তদন্ত বিভাগের এডিসি নাজমুল ইসলাম। আমরা একটু জানাচ্ছি, এখানে জানিয়ে রাখি, উনি আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন, কিন্তু ওনার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে উনি মাথায় একটু আঘাত পেয়েছেন। কিন্তু উনি আমাদেরকে বলেছেন উনি অবশ্যই আমাদের অনুষ্ঠানে আজ যোগ দেবেন। একটু মেডিসিন দিয়ে একটু সুস্থ বোধ করে উনি যোগ দিতে আসছেন। আমরা তার জন্য অপেক্ষা করব, কিন্তু আমাদের আলোচনা আমরা শুরু করে দেব, কারণ অপরাজিতার কাছ থেকে আমাদের প্রচুর কথা শোনা আছে, সেগুলো আমরা শুনতে থাকি। এবং আমি বলি যে সাইবার ক্রাইম নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা আমাদের লাইভের কমেন্ট বক্সে কমেন্ট হিসেবে প্রশ্নটি রাখতে পারেন। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেবার। আমি শুরু করছি অপরাজিতার কাছেই প্রথম প্রশ্ন নিয়ে। অপরাজিতা, আমরা তো আমি আমার অভিজ্ঞতা যেটা বলি, যে আমার কাছে প্রচুর মানুষ কিন্তু নক করে প্রায়, যে আমার এই প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা সাইবার ক্রাইম হিসেবেই আমি চিহ্নিত করতে পারি আমার স্বল্প জ্ঞানে। এবং দেখা যায় যে আমিও খুব বেশি কিছু তাকে জানাতে পারছি না। আমার যেটুকু সম্ভব হয় আমি বলে দেই, কিন্তু তাকে আমি খুব বেশি ডিটেলস দিতে পারি না। অনেক ক্ষেত্রে আমি আপনার কাছে পাঠিয়ে দিই, আপনি জানেন যে অপরাজিতা ক্যান হেল্প ইউ, তখন তারা হয়তো আপনাকে নক করে। তা আপনার কাছে আমি জানতে চাই যে সাম্প্রতিক সময়ে এই সাইবার ক্রাইমের যে দৌরাত্ম্য, এটা কিরকম মনে হচ্ছে আপনার কাছে? যে এটা কি ইদানিং একটু বেড়েছে বা কিরকম দেখছেন আপনি?
প্রথমেই আপনাকে এবং ফেমিনিস্ট ফ্যাক্টরকে ধন্যবাদ জানাই। বর্তমান সময়ের খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ইস্যু এটি নিয়ে এই কথা বলার এই সুযোগটা তৈরি করার জন্য বা আলোচনাটা শুরু করার জন্য। এটা নিয়ে আসলে আমাদের প্রচুর কথা বলতে হবে, কথা বলার কোনো বিকল্প নেই। কারণ যেটি আপনি প্রশ্ন করেছেন যে ইদানিং এটি বেড়েছে কিনা, ইদানিং এটি বেড়েছে এবং আমার মনে হয় সামনে এটি আরো বাড়বে। কারণ করোনার আগের যে সময়টা, করোনার আগের যে পৃথিবী আর ধরেন করোনাকালীন সময়, করোনাকালীন এখন যে সময়টা আমরা পার করছি এবং করোনা পরবর্তী সময়, এটা কিন্তু আলাদা। করোনার আগে কি হতো, আমরা অনেক কাজ ফিজিক্যালি করতাম, আমরা মিটিং করছি ফিজিক্যালি, আমরা বিভিন্ন কাজ, আমরা অফিসে যাচ্ছি, অফিস থেকে ফিরছি। তখন ধরেন আমাদের কিছু কাজ যারা অনলাইন বেস করতো তাদের যেটা কাজ, কিন্তু যাদের অনলাইন বেস কাজ না তারা কিন্তু ফেসবুকটা, ধরেন আমি ফেসবুকের কথাই বিশেষভাবে বলবো কারণ আমি যতগুলো যত ঘটনা শুনি এই মানে প্রতি সপ্তাহেই দেখা যায় 3 জন 4 জন 5 জন আমাকে নক করে এই সাইবার ক্রাইম নিয়ে, এবং এটার মোটামুটি 100% ঘটনাই দেখা যায় ফেসবুক কেন্দ্রিক। তো আমাদের মধ্যে সুমন নাজমুল ইসলাম ভাই উপস্থিত হয়েছেন, আমরা একটু অপরাজিতাকে থামিয়ে ওনাকে স্বাগত জানিয়ে নিই। নাজমুল ভাই, আমরা খুবই দুঃখিত যে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুনে, এবং আমি আশা করছি আপনি একটু সুস্থ বোধ করছেন। এখন কেমন আছেন, ঠিকঠাক আছেন তো? আই এম গুড, কিন্তু এখন গুড না, যে অপরাজিত এখন ফাইটারকে ঠেকানো যায় না। তা অবশ্যই ঠিক। আমরা খুবই খুশি, অনেক 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 ধন্যবাদ আপনি আসার জন্য। আসছেন, আপনাকে স্বাগত জানানোটা আমরা খুশি মনেই আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি নিজেই খুশি হয়েছি আপনাকে দেখে। না না, আপনার আপনার উপস্থিতিটা খুব জরুরি, কারণ আমরা আমাদের জন্য আলোচনা করছি যে আমরা চেষ্টা করব আপনাকে যতটা সম্ভব কম কষ্ট দেওয়ার এবং দ্রুত অনুষ্ঠান শেষ করার। অপরাজিতার কাছেই যাই, অপরাজিতা যেটা বলছিলেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আগে যেটা হতো যে হয়তো ফেসবুক মানুষ ব্যবহার করতো বিনোদনের জন্য বা কিছু কাজের জন্য, ফেসবুকটা আসলে ওরকম গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু করোনাকালীন সময়ে আমাদের সবাইকেই অনেক বেশি অনলাইনে থাকতে হচ্ছে, অনেক কাজ আমাদের অনলাইনে করতে হচ্ছে। তো যখন অনলাইনে থাকা হচ্ছে এবং অনলাইনে সময় দেওয়া হচ্ছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এইটার সুবিধা যেমন আমরা নিচ্ছি, অসুবিধাগুলোও বাড়ছে। এইটার সুযোগ নিয়ে এই যে হয়রানিগুলো, এই যে ক্রাইমগুলো, এগুলোও বাড়ছে এবং এটা আরো বেশি বাড়বে বলেই আমার মনে হয় আর কি। আচ্ছা, আমাদের যেটা হয় যে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আসলে কোনটা সাইবার ক্রাইম। তো আমাদের অনেক রকম এই ধরনের একটু কনফিউশন আছে। তো আমি একটু, যেহেতু নাজমুল ভাই চলে আসছেন, আমি নাজমুল ভাইয়ের কাছে একটু সাইবার ক্রাইমের সংজ্ঞাটা জানতে চাই, যে কি কি ক্ষেত্রে কি কি কাজ করলে, কি কিভাবে মানুষকে হ্যারাস করলে সেটাকে আমরা সাইবার ক্রাইম বলবো। ওকে, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আমার আবার ফোন চলে আসে, এত ফোন চলে আসে, তো সে কারণে আমি মোবাইল থেকে যাচ্ছি। এনিওয়ে, তো সাইবার ক্রাইমের ধরন বা এটা স্বরূপ, এটা নিয়ে কথা বলতে গেলে কি, ল্যান্ড টু ল্যান্ড ভেরি করে। ইউএসএ তে যেটা সাইবার ক্রাইম না, সেটা বাংলাদেশ সাইবার ক্রাইম, বাট গ্রোস কিছু বিষয় আছে। সেক্ষেত্রে আমি বলবো যে আমি একটু অন্যভাবে বলি, যে আমাদের যে প্রযুক্তির সক্ষমতা, এটা নিয়ে আমাদের এখন প্রশ্ন নেই। আমরা বাংলাদেশে আমরা 2004 সালে আমরা ইনফরমেশন সুপার হাইওয়ে, আমরা সাবমেরিন কেবল সংযুক্ত হয়েছি। আমরা 12তে এসে 2G থেকে 3G পেয়েছি, 16তে এসে 4G পেয়েছি, এবং আমরা 2020-এর মে মাসে আমরা প্ল্যান করেছিলাম টু অপ্ট ফর 5G। আর একটা পরিসংখ্যানটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে হলো 4 সাবস্ক্রাইবার। এই সংখ্যাগুলো আমাদেরকে এটাই বোঝায় যে বাংলাদেশ জনগণ অলরেডি ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়েছে বা প্রাযুক্তিক সক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছে। কি কাজ করে সেটা আমরা হয়তো পরে বলবো, বাট অ্যাটলিস্ট নিজের পক্ষে এই লোকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমটা জানে, বুঝে। তো আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকার
বাংলাদেশের জনগণ প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মধ্য দিয়েই বাংলাদেশের প্রযুক্তিক উন্নয়নে সক্রিয় রয়েছে, এবং আমরা অতি শীঘ্রই উন্নত বিশ্বের যে প্রযুক্তিক অবস্থানটা আছে তার সাথে আমরা হয়তো নিজেদেরকে আমরা পাবো। কিন্তু এখানে এই যে উন্নয়নগুলো হচ্ছে, উন্নয়নের পাশাপাশি সবসময় খেয়াল রাখতে হয় যে তাত্ত্বিকভাবেই আমরা বুঝি যে উন্নয়নের দেয়ালটা যখন এভাবে বড় হয়, ঠিক এরকমই আর একটা দেয়াল বের হয়, দ্যাট ইজ ডেভিয়েশন, বিচ্যুতি। তো উন্নয়নের সঙ্গে সঙ্গে বিচ্যুতিগুলোও বেড়ে ওঠে। বিচ্যুতিগুলোকে বলি আমরা সাইবার ক্রাইম বা ইন্টারনেট ক্রাইম বা ডিজিটাল ক্রাইম। তো যারা আমরা সাইবার কপস, যারা আমরা সিভিল সোসাইটি, যারা আমরা এটা কনসার্ন, যারা আমরা মনে করি যে বাংলাদেশটাকে, সাইবার স্পেসটাকে সুন্দর দেখা দরকার, এটা সাইবার রিজিলিয়েন্ট বাংলাদেশ তৈরি করা দরকার, তো আমরা এই বিচ্যুতিগুলোকে নিয়েই কনসার্ন থাকি। এই বিচ্যুতিগুলো সাইবার ক্রাইম। এটাকে আমাদের দেশের যে আইন আছে, তো আইনগতভাবে ব্যাখ্যা দিলে এটা এভাবে বলা যায় যে যে ক্রাইমগুলো ইন্টারনেটে হয় সেগুলোই সাইবার ক্রাইম। এখন ক্রাইমের সংজ্ঞাটা কি? ক্রাইমের সংজ্ঞাটা দুই ভাই বলি আমি। একটা হলো তাত্ত্বিকভাবে ক্রাইম হতে গেলে একটা কাজ করতে হবে এবং একটা মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। মেন্সরিয়া একটা শ্রিয়া দুটো মিলে যখন আমার ইন্টেনশন থাকে কারো ক্ষতি করার ইন্টারনেটে, তখন দ্যাট ইজ সাইবার ক্রাইম। আর যখন ক্ষতি করার মানুষ থাকে না, অনেক সময় ভুল করেই করে ফেলে। সাপোজ আমি কেউ তো জঙ্গিবাদের সপক্ষে পোস্ট দিয়েছে, সেখানে কেউ একটা ভুল করে লাইক দিয়ে ফেললো, তো লাইক দিলেই সাইবার ক্রাইম এমনটা নয়। আবার যদি তার ইন্টেনশন থাকে যে এই লাইকটা দিয়ে, শেয়ার দিয়ে আমি এটাকে মানুষকে জানাতে চাই যে আমি এর সপক্ষে আছি, এটাকে সমর্থন করি, দ্যাট ইজ সাইবার ক্রাইম। So there are many ambiguities এখানে আছে to differentiate cyber crime আর normal activity over social media. But আমি মনে করি যে প্র্যাকটিক্যালি আমরা ফিল্ডে কি দেখছি, প্র্যাকটিক্যালি যেটা দেখছি আমরা, আমি এখানে কাজ করছি মোর দ্যান 5 years। এই 5 years আমি দেখেছি যে সাইবার ক্রাইমের, আমি বৈশিষ্ট্যগুলো বলি, সংজ্ঞাটা পড়ে আসি, আমি বৈশিষ্ট্য থেকে সংজ্ঞায়িত করার চেষ্টা করব, বা প্র্যাকটিক্যালি আমি কি দেখেছি সেগুলোকে আমি কিভাবে ক্রাইম সে বলেছি, ওটাকে যদি ক্রাইম বলি, দেন সাইবার ক্রাইমের একটা স্বরূপ আপনাদের সামনে এটা হবে। যেমন ফার্স্ট অফ অল, যদি কারো সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট গুলোকে কম্প্রোমাইজ করে নেওয়া হয় বা কম্প্রোমাইজ করার চেষ্টা করা হয়, কম্প্রোমাইজ মিনস কন্ট্রোল নেওয়া, হ্যাক করে নেওয়া, এটা একটা ক্রাইম। আবার কারো বিকৃত ছবি, আধা বিকৃত বা একটু বা প্রকৃত ছবিটাও হোক না কেন, যেটা খারাপ মিন করায়, যেটা তাকে অসম্মানিত করতে পারে, সেটা ইন্টারনেটে প্রকাশ করা বা ইনবক্সে কারো শেয়ার করা, এটা হতে পারে। আবার এটাও হতে পারে যে ক্রেডিট কার্ড, আপনার ক্রেডিট কার্ড জালিয়াতি করা হচ্ছে, তার মাধ্যমে হ্যাকাররা টাকা উঠায় নিচ্ছে। আবার বিকাশ প্রতারণা বা এম ক্যাশ বা রকেট প্রতারণা, তার মাধ্যমে আপনাকে ফোন করে বিভ্রান্ত করে আপনার রকেটটা কম্প্রোমাইজ করে সেখান থেকে টাকা পাঠানো হচ্ছে, সাইবার ক্রাইম। আবার এমনও হচ্ছে যে সাপোজ একটা মেয়ের নাম হলো পারুল, তার বাড়ি হচ্ছে ভুরুঙ্গামারি, তার মোবাইল নাম্বারটা ইন্টারনেটে দেওয়া হচ্ছে পারুল, আমার মোবাইল নাম্বার 013333 সামথিং, এই নাম্বারে রাতে কল দিবেন, 1 ঘন্টা কল, ইমুসেক্স 20 টাকা বিকাশ করবেন। এই মেয়ের জানেও না যে এই নাম্বারটা সরানো হয়েছে, সে রাতভর মেয়েটা কল পাচ্ছে, গার্জিয়ান তাকে বলছে কেন কল আসে, সে বিরক্ত হচ্ছে, তাকে কোনো হ্যারেস করা হচ্ছে, জি সাইবার ক্রাইম। আবার কারো সম্বন্ধে সুন্দর করে একটা ফেসবুকে পোস্ট দেওয়া যে এই মেয়েটা অত্যন্ত খারাপ বা এই লোকটা অত্যন্ত খারাপ, তার এই বৈশিষ্ট্য আছে, যেগুলো সত্য নাও হতে পারে। সত্য না জেনে, মিথ্যা জেনে কাউকে অন্যায়ভাবে অনলাইনে এক্সপোজ করাটাও সাইবার ক্রাইম। আবার ধরেন যে প্রশ্নপত্র ফাঁস এক সময় ছিল, যে প্রশ্নপত্র ইনবক্সের মাধ্যমে শেয়ার করা, হোয়াটসঅ্যাপে শেয়ার করা, সাইবার ক্রাইম। আবার নতুন একটা ক্রাইম দেখা দিয়েছে যে বিদেশি আমাদের যে ভাইগুলো আছে যারা মধ্যপ্রাচ্যে কাজ করে, শিক্ষিত বা অল্প শিক্ষিত অথবা অনেক শিক্ষিত কিন্তু আইটি কনভার্সেন্ট না, এদেরকে বাংলাদেশের একটা বিশেষ অঞ্চলের লোকজন ফোন করে কিভাবে প্রতারণা করে তাদের ইমো অ্যাকাউন্টটা কন্ট্রোল নিচ্ছে, ওটিপি কোড নিয়ে ইমো অ্যাকাউন্ট কন্ট্রোল নিয়ে তাদের আত্মীয় সঙ্গে বলা হচ্ছে যে আমি বিপদে আছি, অমুকখানে অমুককে টাকা দাও, এভাবে টাকা নেওয়া হচ্ছে, দিস ইজ সাইবার ক্রাইম। আবার এমনও হচ্ছে যেটা হয় যে আপনি কখনো কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, আপনার ব্যাংকের কার্ডগুলো আছে, আপনার ব্যাংকের কার্ডগুলো কপি হয়ে যাচ্ছে। আপনি যেমন স্বপ্নে একবার ব্যাংকের কার্ড কপি হয়ে গেল, আপনি জেনে থাকবেন যে স্বপ্নে প্রায় 35টা গ্রাহকের ব্যাংকের কার্ড কপি হয়ে গেল, সে কার্ডগুলো স্কিম মেশিন দিয়ে কপি করে নেওয়া হচ্ছে, টাকা উঠানো হচ্ছে, একদম সাইবার ক্রাইম। আবার শুনে থাকবেন যে এয়ারপোর্ট থেকে সাম পিপল এয়ারপোর্ট কাস্টমার করার মতো সেজে আপনাকে ফোন দিয়ে আপনার পার্সেল এসছে বলে টাকা নিচ্ছে। এটার আগে এমনটা হয় যে একজন, দিস ইজ কল্ড নাইজেরিয়ান স্ক্যাম। আমরা লেট 90 যারা আমি জানি না আপনার বয়স কত, আমার বয়স 41। তো আমি বলি যখন আমরা ইন্টারনেট ইউজ করি 99 সালে, তখন আমরা ইয়াহুতে চ্যাট করতাম, ইয়াহু চ্যাট গ্রুপে, অথবা ইয়াহুতে মেল আসতো। তো ইয়াহু মেলে এখন এমন মেল আসতো
যেমন বলা হতো যে মাই নেম ইজ অ্যানা, মাই ফাদার ওয়াজ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ভেটেরান, তো সে ডায়েরি 1950, I got many properties, I want to send the properties to your country, give me your details, like this mail of পেতাম। তো এই মেইলটা পাওয়ার পরে একটা পর্যায়ে তাকে সিরিউস করে বুঝিয়ে শুনিয়ে তার অ্যাকাউন্টটা নেওয়া হতো, নিয়ে তাকে বলা হতো গিভ মি 2 লাখ টাকা, টু অল দ্য প্রিপারেশন দরকার আছে এগুলো। এভাবে এটার নিউ ফরমেশন হলো যে সামওয়ান প্রিটেন্ডিং টু বি এ ব্রিটিশ সিটিজেন আপনার সাথে প্রেম করছে, কথা বলছে, ও একটা পর্যায়ে গিয়ে বলছে যে আই ওয়ান্ট টু সেন্ড ইউ সামথিং গিফট, এই গিফটটা এয়ারপোর্টে আসবে, সামওয়ান ফ্রম এয়ারপোর্ট উইল কল ইউ। তো এইভাবে প্রতারণা করে তার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। দিস ইজ কল্ড সাইবার ক্রাইম। তো আবার ইন্টারনেটের মাধ্যমে মানুষকে জঙ্গিবাদী উদ্বুদ্ধ করা অথবা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বা মেয়ে বিশেষ করে মেয়েদেরকে কটাক্ষ করা, অথবা কোনো গোষ্ঠী বা কোনো একটা নির্দিষ্ট যেমন হিন্দু থাকতে পারে অনেকে, অনেক অন্য ধর্মের, তাকে আন্ডারমাইন করা, এগুলো সাইবার ক্রাইম। আবার আমরা এটাও জানি যে আমাদের 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 যে শেখ মুজিবুর রহমান, আমাদের একজন জাতির পিতা আমরা যেটা বলি আমরা, তাকে নিয়ে বিভিন্ন টোল করা সাইবার ক্রাইম। অথবা শেখ মুজিবুর রহমান ছাড়াও দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে নিয়ে অন্যায়ভাবে পোস্ট দেওয়া, মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা সাইবার ক্রাইম। তো এই কেসগুলো আপনি একটা একটা করে ভাবেন, 1 to লাস্ট 1, এগুলোকেই সাইবার ক্রাইম বলেছি। বাট সাইবার ক্রাইম নয় কোনটা, যেটা অপরাজিতা সঙ্গীতা করে, যেটা আপনি করেন, সাইবার ক্রাইম নয়। সেটা কোনটা? ছিল যে আপনি অবশ্যই যে কাজটা এস্টাবলিশমেন্টের কোনো কাজ আপনার পছন্দ হয়নি, ইউ হ্যাভ ফুল লিবার্টি টু গিভ ইউর অপিনিয়ন। এটা নিয়ে কোনো ধরনের বাধা নাই, এবং এটা করবেন বলেই তো মাননীয় প্রধানমন্ত্রী বলে যে এটা গণতান্ত্রিক সরকার এবং আপনি অবশ্যই পারবেন আপনার মতামত প্রকাশ করতে। তবে এটাও ঠিক, আমি বলি এটা যে বাংলাদেশ পুলিশও, আমি বিশ্বাস করি, আমি সাইবার ক্রাইমে কাজ করি, যে আমরা মানুষের গণতান্ত্রিক চেতনাকে বিশ্বাস করি এবং সেটাকে আমরা সবসময় আপহোল্ড করার চেষ্টা করি। তবে এটাও ঠিক, লিবার্টি কি আপনি সাইবার ক্রাইমে সংজ্ঞায়িত করেছেন, লিবার্টি দুটোকে একখানে করা যাবে না। সাইবার ক্রাইম যেটা ক্রাইম, যেটা মানুষকে, ব্যক্তিকে, গোষ্ঠীকে, রাষ্ট্রকে, অপামর সাধারণ সমাজ ব্যবস্থাকে নষ্ট করার জন্য কাজ করে। আর যেটা সাইবার ক্রাইম না, সেটা হচ্ছে আপনার লিবার্টি, আপনি আপনার মতামত দিবেন, ইটস টু লিবার্টি, এটা সংবিধান আপনাকে রাইট দিয়েছে, রাইট টু এক্সপ্রেস। আবার এটাও ঠিক যে আপনার লিবার্টির জুরিডিকশন কি, যে দিস ইজ মাই হ্যান্ড, আই ক্যান সুইং মাই হ্যান্ডস হিয়ার অ্যান্ড দেয়ার, বাট ইট শুডন্ট হিট ইউর নোজ। মানে আমার হাতটা যেন আপনার নাকে না লাগে, আমি আমার হাতটা নাড়াচাড়া করব, যা ইচ্ছে তাই করব আমার অধিক্ষেত্রে, আমার অধিক্ষেত্রের বিয়ন্ড গিয়ে আপনার নাককে হিট করবে না। আপনার নাকটা হিট করে আমি এটাই বুঝাবো যে আপনার লিবার্টি অন্যের, কোনো ব্যক্তির স্বাধীনতা, গোষ্ঠীর কোনো অধিকার বা রাষ্ট্রের কোনো বিষয়কে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে না। তো আমি অবশ্যই ওয়েলকাম জানাবো যারা অ্যাক্টিভিস্ট, সাইবার অ্যাক্টিভিস্ট বা অ্যাক্টিভিস্ট, তারা অলওয়েজ সরকারকে গাইডলাইন দিবে, সরকারকে বা এস্টাবলিশমেন্টকে বা আমাকে সবসময় বলবে যে ডু দিস, ডোন্ট ডু দিস, এটা বলবেন এবং বলার প্রেক্ষাপট তৈরি করবো বলেই যে দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। সো সাইবার ক্রাইমের সংজ্ঞায়িত আপনি সংজ্ঞাটা করে নেবেন ফ্রম অল দ্য পয়েন্টস আই হ্যাভ এখানে মেনশন করেছি। আবার লিবার্টি কি তাও বলেছে, দুটাকে আপনি গুলাই ফেলবেন না। তো আমার খুব মাথায় রাখতে হবে যে পুলিশিং যখন করবো আমি, একটা লোক কি পোস্ট দিল, তার পোস্টের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য এবং উদ্দেশ্য না বুঝে আমি ডাইরেক্টলি বলতে পারবো না সাইবার ক্রাইম। আবার যারা পোস্ট দিচ্ছে তাকেও বুঝতে হবে যে আমি যে পোস্ট দিচ্ছি এটা সমাজ সংস্কারের জন্য দিয়েছি, সমাজের উন্নয়নের জন্য দিয়েছি, না কোনো ব্যক্তি গোষ্ঠীকে ছোট করার জন্য দিয়েছি। যদি এটা এমনটা হয় কাউকে কটাক্ষ করা, আঘাত করা, তাহলে অবশ্যই বলবো আপনার মননের সমস্যা আছে। আর যার মননের সমস্যা আছে সে সমাজ সংস্কারক নয়, সে অপর তালিকায় পড়বে। অনেক ধন্যবাদ নাজমুল ভাই, আসলে এই জায়গাগুলো আপনি এত সুন্দর করে ক্লিয়ার করলেন। এই ব্যাপারগুলো কিন্তু আমরা অনেকেই ক্লিয়ার ছিলাম না যে কোনটাকে আমরা সাইবার ক্রাইম বলবো। তো অনেক ধন্যবাদ। আমি এখন একটা জায়গায় আসতে চাই, সেটা হচ্ছে সাইবার ক্রাইমের তো অনেক রকম ক্যাটাগরি আছে, কিন্তু আমরা একটা জিনিস খুব দেখি যে মেয়েদের বিরুদ্ধে সাইবার যে ক্রাইমটা সেটা অনেক বেশি এবং সেটা নানান ধরন আছে, নানান রকম। আমি আপনার কাছে সেই বিষয়টা শুনবো, কিন্তু আমি তার আগে একটু অপরাজিতার কাছে ওর অভিজ্ঞতায় জানতে চাই যে কি কি ধরনের হ্যারাসমেন্ট নিয়ে মেয়েরা তোমাকে জানায়, যে এই কি কি মানে বেশি কোন কোন হ্যারাসমেন্টের কথা তুমি বেশি শোনো? ধন্যবাদ। একদম নাম্বারিং যদি করি, ১ নাম্বারেই যেটা আসবে সেটা হলো যে ছবি নিয়ে ব্ল্যাকমেইল করা। যে ধরেন কোনো একটা সময় দুজনের মধ্যে প্রেম ছিল। একটি ছেলে একটি মেয়ে, তাদের মধ্যে প্রেম ছিল।
প্রেম থাকাকালীন সময়ে তারা হয়তো তাদের কিছু ব্যক্তিগত ছবি আদান প্রদান করেছে, ছেলেও করেছে মেয়েও করেছে, কিন্তু যেহেতু আমাদের রাইট। সমাজে মেয়েদের সবকিছুতেই দোষ, তো ছেলের ছবিতে কোনো সমস্যা নাই, সমস্যাটা হয়ে যায় মেয়ের। ধরেন 2 বছর পর বা 2 মাস পর বা 6 মাস পর তারা সিদ্ধান্ত নিল বা মেয়েটা সিদ্ধান্ত নিল যে কোনো কারণে ছেলেটার সাথে সে রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছে না, তখন কি হয়, ছেলেটা এই ছবিগুলো দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে যে তোমার এই ছবিগুলো আমি পাবলিক করে দিব। এই এই ব্ল্যাক মানে এইটা তো এক নাম্বার। এবার আমি যদি ছবির কথা বাদও দিই, দেখা যাচ্ছে হয়তো কখনো কখনো ব্যক্তিগত কোনো কথা শেয়ার করেছে যে আমার একজনের সাথে রিলেশন আছে, আমি কোনো একটা কথা হয়তো সবাইকে বলতে পারছি না, আমার ব্যক্তিগত কোনো একটা বিষয়, সেটা হয়তো আমি শেয়ার করেছি, সেই কথাটা নিয়ে ব্ল্যাকমেইল করা, স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দেওয়া। তারপরে যদি ব্ল্যাকমেইলের কথাটা, এটা গেল একটা, এরপরে যেটা আসে যে ছবি দিয়ে ধরেন ফেক আইডি বানানো, যে মেয়ের ছবির মাথা কেটে নিয়ে আরেক জায়গায় সুপার ইম্পোজ করে আরেকটা ছবি বানানো হচ্ছে, নুট ছবি বানানো হচ্ছে, বানাই সেই ছবিগুলা বিভিন্ন জায়গা পাস করা হচ্ছে এবং মেয়েকে রীতিমতো থ্রেট করা হচ্ছে যে তোমার এই যে এইগুলো আমি পাবলিক করে দিচ্ছি, মানে ভাইরাল করে দিব। আমাদের এখন তো ভাইরাল শব্দটা খুবই মানে জনপ্রিয়, খুবই ক্যাচি একটা শব্দ। তো এই যে ভাইরাল করে দিব, এইটা হলো একদম নাম্বার ওয়ান। আমি যদি নাম্বারিং করি এটা হলো নাম্বার ওয়ান। এরপরে এছাড়াও আরো নানান ধরনের মানে বিষয় তো আছেই। সেগুলোর আরেকটা কথা মধ্যে আছে যে ফোনে ক্রমাগত ফোন করা, ক্রমাগত ফোন করে করে অস্থির করে দেওয়া, একেবারে আত্মীয় স্বজনকে পর্যন্ত ফোন করে, এরকমও আমি বোধহয় হ্যাঁ, কিছু এই কেস আজকেই ধরেন একটা মেয়ে এরকম যে তাদের বিয়ে হয়েছিল, বিয়ে করেছিল, ফ্যামিলিকে না জানিয়ে তারা বিয়ে করেছে, কিন্তু বিয়ে করে যখন একসাথে থাকা শুরু করেছে তখন যে মেয়েটা বুঝতে পারলো যে আসলে ছেলেটা তার টাইপ না, তো তখন সে এখন বলেছে যে না আমি তোমার সাথে থাকতে চাই না, আমি ডিভোর্স করতে চাই, এবং সে তার মার বাড়িতে ফেরত এসেছে। ছেলেটা কি করেছে আমি শুনে খুবই অবাক হলাম, ছেলেটার কথা আমি যতটুকু শুনলাম যে সে ওয়াইফাই এর বিজনেস করে। তো ওয়াইফাই এর বিজনেস করা একটা ছেলে, সে কল রেকর্ড বের করেছে, যেটা নাজমুল ভাই ভালো বলতে পারবেন যে কিভাবে একজনের পার্সোনাল কল রেকর্ড কিভাবে একটা সাধারণ মানুষের পক্ষে বের করা সম্ভব আমি জানি না, কিন্তু না, যেহেতু পুরুষ সম্ভব মানুষ না, এটা তাদের অন্যায়। না, সঙ্গীতা, অনেক, আমি এটা এবং বলে অন্যায়। রাখি এটা অন্যায়। এবং ইভেন হ্যাঁ আমিও পারি না, আমি করতে পারি না, আমি কারো পার্সোনাল কলে, এটা সংবিধান বিরোধিত। এন্ড উই ডোন্ট ডু, উই রিয়েলি ডোন্ট। কিন্তু সে কিভাবে বের করেছে আমি জানি না, মেয়েটা আমাকে যেটা বললো যে হ্যাঁ, সে কল লিস্ট বের করেছে এবং মেয়েটা কাদের কাদের সাথে কথা বলছে সেইটা ধরে ধরে তাদেরকে থ্রেট করা হচ্ছে। মেয়েটার বান্ধবী তাকে হেল্প করছে, মেয়েটার বান্ধবীকে থ্রেট করা হচ্ছে এবং তাকে বাধ্য করা হচ্ছে যে না তোমার আমার সাথে থাকতে হবে। মানে এটা কেন? এই যে কল লিস্ট বের করা হলো, বের করে যে থ্রেট করা হচ্ছে যে না তোমার আমার সাথে থাকতে হবে, একটা মানুষের সাথে একটা মানুষের থাকতে না ইচ্ছা করতেই পারে, ঠিক আছে, তাহলে তুমি আইনগত পথে যাও যে আমি তোমার সাথে কেন থাকতে চাচ্ছি না, তুমি কোর্টে যাও, তুমি মামলা করো, কিন্তু এই যে যে কল লিস্ট বের করা এবং তাকে সমানে সেই থ্রেড, যেহেতু তারা একসাথে থেকেছে, তারা বিয়ে করেছিল, তার কাছে নানান রকম ছবি আছে, তাদের বিভিন্ন কথাবার্তা আছে, সেইগুলো বলা হচ্ছে যে তোমার বন্ধু বান্ধব সবাইকে হলো এই মানে স্ক্রিনশট পাঠানো হবে, এই ছবিগুলো পাঠানো হবে। মানে এই যে যে বিষয়টা, মানে এটা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এখন, যে মানুষ মানে পার্সোনালি এরকম ব্ল্যাকমেইল করা। এবং আমার কাছে যেটা শুনতে শুনতে মনে হলো যে এখানে একজন প্রশ্নও করেছে যে সাইবার ক্রাইম গ্রুপগুলোতে প্রতিনিয়ত অসংখ্য প্রবলেমের কথা লেখে, তখন বলে যে থানায় জিডি করো, এক একজন এক একটা সলিউশন দেয়, কিন্তু আসলে কেউই জানে না কি করতে হবে। ইভেন আমি আসলে আমিও বলি যে আমার কাছে অসংখ্য মেয়ে এসে বলে যে আপু আমার এটা মানে সাইবার ক্রাইম রিলেটেড বলে, তখন আমি সাধারণত অপরিচিতের কাছে ট্রান্সফার করে দিই, যেহেতু আমি জিনিসটা খুব ক্লিয়ার জানি না যে কোথায় যেতে হবে। নাজমুল ভাইয়ের সাথে আমার ডাইরেক্ট ভাবে পরিচয় ছিল না। তো নাজমুল ভাই, এই জায়গাটাতে যদি আপনি আমাদেরকে একটু গুছিয়ে সুন্দর করে সবাইকে জানান যে যে এই যে অপরাজিতা যে যে ঘটনাগুলো বললো প্লাস আপনি যেগুলো বললেন, যে কোনো ধরনের সাইবার ক্রাইমের ক্ষেত্রে কিভাবে যারা ঢাকায় আছে তাদের জন্য একটু বলে দেবেন, আর যারা ঢাকার বাইরে থাকে তারাও কিভাবে এই ক্ষেত্রে আপনাদের সাহায্য পেতে পারে, আপনাদের এবং এই দোরগোড়ায় ঢাকার কিভাবে বাইরেটা তারা যাবে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই হ্যাঁ, বাইরে থেকে চেষ্টা করে, কিন্তু হ্যাঁ। দেখা যায় যে সেইভাবে তারা কিছু মানে রেসপন্স পাচ্ছে না, এই রকম কেস অনেকগুলো আছে নাজমুল ভাই। হ্যাঁ, আছে এমন কেস। আমি তো বলি, আমি এখন লাইভ করছি ফ্রম মাই মোবাইল এবং ডেটা কানেক্টিভিটি। সে কারণে কল যখন চলে আসে, সেটা কল আসতেই পারে, যেহেতু আমার ফোন বন্ধ করার সুযোগ নাই। তো কল আসলে আমি একটু ইয়ে হয়ে যাই, বাদ পড়ে যাবে আপনাদের কাছ থেকে। হ্যাঁ, তো যাই আমরা হোক, সেটা বুঝতে পারি। হ্যাঁ, অপরাজিতার সাথে পরিচয় অলমোস্ট 5 ইয়ার্স, এবং আমি এর সাথে
সাধুবাদ জানাই যে মানে নিজের বহিষ্কারের মতো অবস্থায় কেউ নাই বাংলাদেশে। কে কার জন্য করে? আর আমরা যতই বড় হচ্ছি, যতই বিকশিত হচ্ছি, ততই আমরা একটা শিথিল সমাজ ব্যবস্থা পাচ্ছি। যে সামাজিক যে কোহেশন, বিভিন্ন এন্টিটিগুলোর মধ্যে যে বন্ধনগুলো, এই কোহেসিভ রিলেশন বা সামাজিক সংযুক্তি যেটা বলি আমরা, এটা যতই বড় হচ্ছি ততই আমরা কম দেখতে পাচ্ছি। তো তারপরে কতিপয় লোক যারা দে ওয়ান্ট টু মেক ডিফারেন্সেস, তো আমি মনে করি যে এর মধ্যে ও অন্যতম, এবং আমি তাকে খুব পছন্দ করি। সেটা জাপানের লাইফটা ছেড়ে এসছে, সে আরো ভালো কিছু করতে পারে কন্ট্রিবিউট। আমি জানি না ভারত সংঘাত তার কাছে ভিন্ন রকম, বাট মেবি হি ইজ ডুইং ভেরি গুড। তো সে খুব ভালো কন্ট্রিবিউট করছে বিভিন্ন ক্ষেত্রে। তো আমি যেহেতু সাইবার ক্রাইম নিয়ে কাজ করি, তো আমার সাথে ও অনেক কাজই করেছে সাইবার ক্রাইম নিয়ে, অনেকগুলো মেয়ের জীবন সে সেভ করেছে। আমি আমার অফিসে বসে আমরা কাজ করেছি এগুলো। তো আমি সাধুবাদ জানাই তার এই প্রচেষ্টাকে, এবং সেনা সেছাড়াও তার যে টিম মেম্বার্স গুলো আছে, এটাকে আমি অবশ্যই বলবো যে এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশ কখনো একা সাইবার ক্রাইম বা অন্য যে কোনো ক্রাইম দমন করতে পারে না। আমি বারবার বলবো যে পুলিশের সেই আগের কথাগুলো খুব আমার কাছে সেকেলে মনে হয় যে পুলিশ ফোর্স, উই আর নট এ পুলিশ ফোর্স দাদার, এটা আমরা কি চাচ্ছি পুলিশ সার্ভিস হিসেবে গঠন করার জন্য। পুলিশ সার্ভিস এই শর্তে যে আপনি যখন মেডিকেল সার্ভিস বলবেন, টেলিকম সার্ভিস বলবেন, অথবা কর্পোরেশন বলবেন, সিটি কর্পোরেশন, ঠিক এরকমই পুলিশ ইজ ইটসেলফ কর্পোরেশন। এখানে আমার ক্লায়েন্ট কে? মাই ক্লায়েন্ট ইজ হলো যা জনগণ, যারা আমার সার্ভিস সিক করে। আমি সার্ভিস দেওয়ার জন্য আমি সার্ভার, এন্ড মাই ক্লায়েন্ট ইজ মাই পিপল, সার্ভিস সিক করে। তো আমি ওই থট থেকেই মনে করি যে পুলিশ কখনো বাহাদুরি ক্ষমতা দেখার জায়গা নয়, বরং এটা জনগণের পুলিশ ভাবার কথা। জনগণ এখানে আমার ক্লায়েন্ট, তাদের প্রবলেমে তার জনগণের আমার সার্ভিস সিক করবে। তো আমরা সেই উদ্দেশ্য নিয়ে কাজ করতে চাই। তারপরেও অনেক বাধা আছে, কারণ সমাজের বিভিন্ন এন্টিটি গুলোর যে পারস্পরিক মিথস্ক্রিয়া, সেগুলো সবসময় একভাবে হয় না। আর যখন ইউনিফাইড একটা সোসাইটি বানাবেন, আপনি সবাইকে একই মেসেজ কথা বলতে হবে। যে আপনি দেখবেন যে বাংলাদেশ একটা বহুধা বিভক্ত সমাজ ব্যবস্থা। এখানে নানান ধরনের লোক আছে, কেউ অতি ধার্মিক, কেউ আবার অতি জঙ্গিবাদী, কেউ অতি আবার অতি এন্টি ধর্ম, সবাই অতি। এই অতি লোকগুলোকে নিয়ে একটা পুলিশ একটা সাম্যের মাঝেও যে একটা বড় একটা আমাদের কনসার্ন যে সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইমটা বিভিন্ন জায়গার বিভিন্ন থটের লোকজনের কাছে বিভিন্ন রকম ভাবে আসে। তো আমি ওটাকে ওভাবে জেনারেলাইজ করি না, আমি লোকাল মানে ব্যক্তি ব্যক্তি ভাবি। যে একটা মেয়ে যখন আমার কাছে আসে, তখন আমি তার পরিচয় বা তার রাজনৈতিক ফিলোসফি বা ধর্ম বর্ণ এগুলো আমাদের কাছে খুবই ম্যাটেরিয়াল মনে হয়। আমি মনে হয় যে সে আমার ভিকটিম এবং আমি তাকে সেবা দিই। তো এখানে মূল কথাটাই আসি যে আমরা সাইবার ক্রাইমের ইউনিটটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে কাজ করি। তো প্রায় অলমোস্ট 2 crore। তো 2 কোটি মানুষের জন্য 100 জনবল খুব অপ্রতুল আমি মনে করি। তারপরে আমরা চেষ্টা করছি কাজগুলো করার। যেহেতু অন্য কোনো ইউনিট কাজ করছে না, থানা পুলিশকে আমরা শিক্ষা দিচ্ছি বা প্রশিক্ষণ দিচ্ছি। তো প্রশিক্ষণ দেওয়ার পরেও হয়তো সবসময় ভালো ফলাফল আসে না, সে কারণে দায়িত্বটা আমাদের ঘাড়েই বর্তায়। তো প্রাথমিকভাবে আমি বলি যে যখন কোনো ইনসিডেন্ট ঘটে, ইনসিডেন্ট শুড বি রিপোর্টেড। তো ইনসিডেন্ট রিপোর্ট কোথায় হয়? থানা, কারণ হয় এফআইআর অথবা জিডি, যে কোনো এই ফর্মে হতে পারে। তো আমি সাজেস্ট করি যে আপনি সাইবার ক্রাইমের শিকার সবার আগে থানায় একটা রিপোর্ট করেন। যদি থানায় অফিসার এফআইআর নিতে নাও চায়, আপনি জিডিতে করবেন, জিডি করতে সমস্যা হবে না। জিডি করে দেন কাম টু আস, আমরা একটু দেখে শুনে দেখি বুঝি যে আসলে সাইবার ক্রাইম কিনা। বা যেহেতু আমাদের থানাগুলোর একটু প্রশিক্ষণের অভাবও আছে, তারা অত এক্সপার্টও না, তারা হয়তো বা বলতেও পারে না সাইবার ক্রাইমটা ঘটেছে কিনা। তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের যোগাযোগ করলে আমরা থানা পুলিশকে বুঝিয়ে ফেলতে পারবো যে ইটস এ সাইবার ক্রাইম, there is a possibility to lodge an FIR। তো একটা এফআইআর যদি হয়ে যায়, তখন আমরা এটাকে তদন্ত করি। তো আমি বলি যে ভিকটিম যারা হয় তারা সবসময় চেষ্টা করবেন যে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য দুটো পথ, জিডি বা এফআইআর। আপনি হয়তো বা আমার কাছে আসতে পারেন, বাট জিডি বা এফআইআর না হলে পুলিশ কার এগেনস্টে কাকে জেলে পাঠাবে? এমনিতে তো আমাদের দুর্নামের শেষ নাই, পুলিশ অ্যাসার্টিভ, মানুষকে ধরে এ করে সে করে। তো যখন একটা অভিযোগ পাবো আমি, তখন এটা আমার হাতে একটা থাকে, পাওয়ার থাকে যে সামওয়ান দ্যাট ইজ মাই ভিকটিম, আমি ভিকটিমকে সাপোর্ট দেওয়ার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করছি। তো সে কারণে একটা এফআইআর বা জিডি হওয়া ইম্পর্টেন্ট। না হলে হয় কি, পুলিশকে তো আপনি খোলা মাঠ দিতে পারেন না, এফআইআর নাই জিডি নাই, আপনি কাকে বলবেন, কি কাকে ধরবে? তাহলে হয় কি, এটা মানে প্রাতিষ্ঠানিক ভাবে করা যায় না। সো আমি রিকোয়েস্ট করব যে আপনি এফআইআর করেন বা জিডি করেন। বা এমনটা যদি হয় যে এফআইআর বা জিডি করতে ইট উইল টেক লঙ্গার টাইম, বাট আপনার সেবাটা জরুরি দরকার, ইউ কাম টু মি, আমি কাজ শুরু করে দেই। বাট ইউ হ্যাভ টু সার্টেনলি গো টু ইউর লোকাল থানা, কারণ থানায় যেতেই হবে আপনাকে। আমি কাজ শুরু করছি কিন্তু থানায় যেতে হবে, কারণ এফআইআর বা জিডি না করলে আমিও অথরিটি পাই না টু গো ফর ওয়ান।
তো আচ্ছা মোদ্দা কথা হলো, যখনই কোনো ইনসিডেন্ট ঘটবে আপনি লোকাল থানায় যাবেন, একটা জিডি করবেন, এবং আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশে এসে রিসেপশনে বললেই হবে যে আমি সাইবার ক্রাইমে যাব। সাইবার ক্রাইমে এসে আমাদের হেল্প ডেস্ক আছে, একটা হেল্প ডেস্কে এসে একটা কমপ্লেন দিলে, যেহেতু আমি আগেও বলেছি জনগণ অনেক, ভিকটিম অনেক, আমার আমার আবার জনবল সীমিত। তো সীমিত জনবল নিয়ে রিসোর্স অপটিমাইজেশন করতে হয় আমাকে। তো যতটুকু পারি আমি সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমি সেবাটা দিতে চাই, বা আমার টিম দিতে কিন্তু চাই, বা আমাদের কিন- ডিপার্টমেন্ট কিন্তু দিতে চাই। নাজমুল ভাই ওই যে যে জিডি করার পর যদি সাইবার ক্রাইমের জন্য আপনাদের কাছে ঢাকায় আসতে হয়, যারা ঢাকার বাইরে আছে তারা, ঢাকার বাইরে কি আপনাদের সাইবার ক্রাইমের ইউনিট আছে, বা এরকম কোনো সিস্টেম আছে কি যে ওভার টেলিফোন বা অনলাইনে আপনাদের সাথে যোগাযোগ করার? আসলে আমি বলি, এটা আমার একটা পেজ আছে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সেখানে নক আচ্ছা করলেও আমাদের যারা মডারেটর আছে তারা ভালো একটা পরামর্শ দিবে যে কি করতে হবে। কারণ লফুলি আচ্ছা আমি দিনাজপুরের কেসটা পারবো না হ্যান্ডেল করতে, বাট দেয়ার আর আদার এজেন্সিস লাইকলি সিআইডি, পিবিআই অ্যান্ড র্যাব, এরাও কাজ করে সাইবার আচ্ছা ক্রাইম নিয়ে। তো আচ্ছা আপনার যদি একটা মেয়ে, ভ্রুঙ্গামারির একটা মেয়ে যদি সাইবার হ্যারাসমেন্ট শিকার হয়, তার প্রথম কাজটা হচ্ছে তার লোকাল থানায় রিপোর্ট করা। লোকাল থানায় রিপোর্ট করা, এবং আপনি আপনার মাধ্যমে জানিয়ে দিবেন যে থানায় যাওয়ার পর যদি ওসি সাহেব কোনোভাবে মামলাটা না বুঝে, বা অন্য কোনো কারণে মামলাটা নিতে গড়িমসি করে বা নিচ্ছে না, আমি শিওর যে এখনকার ওসি গুলো অনেক স্মার্টার, তারা কখনোই এই কাজটা করবে না। তারপরেও অনেকের বিভিন্ন বিভিন্ন এক্সপিরিয়েন্স থাকে, যে হয়তো অনেকটা হচ্ছে না এরকম যে ওসি সাহেব বুঝছেন না কি করবেন। সেক্ষেত্রে আপনি আমার নাম্বার বা আমার রেফারেন্স আপনি মানুষকে বলে দিবেন যে এডিসি নাজমুল বলেছে এই কাজটা করতে। সো আমি ওসি সাহেবকে আচ্ছা বুঝাবো যে এটা কি কি ধারায় হতে পারে, কি ধরনের প্রবলেম হতে পারে। সবার আগে আচ্ছা একটা ইনসিডেন্ট টু বি রিপোর্টেড অ্যাট পুলিশ স্টেশন, লোকাল স্টেশন। এখন লোকাল স্টেশন যদি ডিএমপির মধ্যে হয়, তাহলে আই এম হিয়ার টু গিভ ইউ সাপোর্ট। যদি বিয়ন্ড ডিএমপি হয়, দেয়ার আর আদার এজেন্সিস নেমড পিবিআই, সিআইডি, তখন ওসি সাহেব কি করবে, স্থানীয় সিআইডি কে ইনফর্ম করবে। যদি তারপরে কেসটা সিআইডি হ্যান্ডেল করবে, এন্ড সিআইডি উইল ফাইন্ড আউট যে কে কে করেছে, বা ক্রিমিনাল কারা, তারপর লিগাল প্রসিডিংস নেবে। সো একটু সমস্যা হয় এই কারণে, যেহেতু ডিএমপির অফিসার আমি, আর ডিএমপি তে যখন আপনি রিপোর্ট করবেন তখন আমাদের মেসেজ পাসিংটা কুইক হয়, আমরা একই ইউনিটের সদস্য, তো আমাদের রেসপন্সটাও হয় কুইক। আর যেহেতু থানায় আপনি যাবেন, থানায় মামলা হবে, সেটা আবার সিআইডি টেক ওভার করবে, সেখানে একটু মেসেজ পাসিং এ একটু টাইম লাগে। তো এই টাইম যে কনজামশনটা হচ্ছে, এটাকে, এই গ্যাপটাকে আমরা কমিয়ে আনার জন্য আমরা বিভিন্ন মেকানিজম ডেভেলপ করার চেষ্টা করতেছি। যেহেতু আমাদের নতুন একটা প্রাযুক্তিক ক্রাইম বাংলাদেশে এসেছে, সেক্ষেত্রে পুলিশের প্রিপেয়ারনেসটাও আমরা নিচ্ছি। নিতে হলেও এটা টপ ডাউন অ্যাপ্রোচে যদি আমি এক্সিকিউট করতে চাই ডাউন দ্য লাইন টু আপার টু মাই থানা, ইট উইল টেক টাইম। সো এই টাইমটুকু আচ্ছা আমাকে দিতেই হচ্ছে। এখন এটাকে ওভারকাম করার জন্য উই হ্যাভ সাম প্ল্যানস, লাইক যে আমরা প্রত্যেকটা জেলায় একটা করে সাইবার পুলিশ স্টেশন তৈরি করতে পারি, অথবা একটা সেন্ট্রাল সাইবার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট করতে পারি, যার যার নেতৃত্বে এসপি এটাকে নিয়ন্ত্রণ করবে বা দেখবে। তো এভাবেও আমাদের অনেকগুলো অপশনস অন দ্য টেবল। সো এখন এখানে শুধু আমি একা না, দেয়ার আর মাই বস, আমার আমার যে ডিপার্টমেন্টের অন্যতম আমাদের একজন পরিচিত মুখ মনিরুল ইসলাম, উনি উনি এটা দেখভাল করেন আমাদের ডিপার্টমেন্টে, ওনার নেতৃত্বে আমরা কাজ করি। আমাদের নেতৃত্বে আছে আইজিবি মহোদয়। তো আইজিবি মহোদয় বা মনিরুল ইসলাম স্যার, ওনারা তো সবচেয়ে ভালো বুঝেন, তারাও প্ল্যান করছেন কিভাবে জনগণের জন্য সর্বোচ্চ সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায়। সেই প্ল্যানটা করার জন্য এখানে শুধুমাত্র আইজিবি স্যার হলেই হবে না, সরকারের অন্য এন্টিটি গুলোকে এগিয়ে আসতে হবে। যেহেতু প্রাযুক্তিক বিকাশ ঘটছে, এই ক্রাইমও হচ্ছে, ক্রাইম ঘটলে সেখানে পুলিশকে রেসপন্ড করতেই হবে। আর রেসপন্ড করার জন্য পুলিশের দক্ষতা, সক্ষমতা এবং অবকাঠামো এই বাড়ানোর বিকল্প নেই, এবং সেগুলো আছে অন দ্য টেবল। আমি মনে করি যারা সিভিল সোসাইটি, যারা আপনারা আছেন, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে কথা বলবেন যে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য পুলিশের অবকাঠামোগত উন্নয়ন বা প্রাযুক্তিক সক্ষমতার উন্নয়ন যদি তার না ঘটাতে পারি, তাহলে আমার ভিকটিম কিন্তু দিন শেষে কাঁদবেই। আমি এখানে আরেকটু যোগ করতে চাই। নাজমুল ভাইয়ের কাছে আরেকটু আমার প্রশ্ন আছে। সেটা হলো যে জি। যে এক্সপেরিয়েন্স গুলো আমাদের হয় আরকি, যেটা আমি শুরুতে বলছিলাম যে দেশের বাইরে থেকে ধরেন ভিকটিম সে দেশের বাইরে আছে।
এবং যা মানে যিনি হয়রানি করছে সে দেশেই আছে, কিন্তু দেশে থেকে সে হলো দেশের বাইরে থাকা ভিকটিমকে হয়রানি করছে তার বিভিন্ন রকম ছবি দিয়ে বা বিভিন্ন ভাবে। তো সেই ক্ষেত্রে তখন ভিকটিম কি করতে পারে? আপনাদের পেজে হয়তো যোগাযোগ করেছে, কিন্তু পেজে যোগাযোগ করার পরে দেখা গেছে যে পেজ থেকে বলেছে যে না আপনার জিডি করতে হবে, বা আপনার পক্ষ থেকে কেউ একজনকে জিডি করতে হবে, আপনার ফ্যামিলি মেম্বার কেউ একজনকে জিডি করতে হবে। কিন্তু দেখা গেল যে উনি যে হয়রানির শিকার হচ্ছে এটা আসলে উনি ফ্যামিলির কাউকে জানাতে চাচ্ছে না। এইটা কিন্তু প্রচুর, এই ঘটনাটা প্রচুর আছে যে মেয়েরা সাধারণত এখানে একটু আমি অ্যাডও করি। এখানে একজন একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটার সাথে মনে হয় একটু অ্যাড করলে ভালো হবে। ফারজানা প্রিয়দর্শিনী, উনি বলছে যে টপিক খুব ভালো, কিন্তু কতখানি প্রতিকার পাওয়া যায় বাস্তবে? আমি চাকুরি ছেড়ে এসেছি কেবলমাত্র সাইবার প্ল্যাটফর্মের ইনবক্স আলাপে আমাকে নিয়ে 2 সহকর্মীর ব্যবহৃত অশালীন কনভারসেশন চোখে পড়ে গিয়েছিল বলে অফিসিয়ালি অভিযোগ জানিয়ে রিজাইন লেটার দিয়ে চলে এসেছি। আমার মনে হয়েছে এসব লোকজনের সাথে চাকরি করা সম্ভব নয়। অফিস তদন্ত কমিটি করেছে, তাদের মাপ চাইতে বলেছে, কিন্তু আমি তাতে সন্তুষ্ট হইনি। আচ্ছা, আমি একটু পজ নেব, 30 সেকেন্ড নিব। 30 সেকেন্ড নিব যে আমার মোবাইলের চার্জ এখন 5% চলে এসেছে, আমি চার্জারটা একটু অ্যাড করে নেই, না হলে আমি কথা বলতেই পারবো না। আমি একটু হাঁটছি এখন, হ্যাঁ একটু আমাকে একটু সময় দিতে হবে, হ্যাঁ একটু, জাস্ট অবশ্যই অবশ্যই 30 সেকেন্ড। আপনি কাউন্ট করেন, 15 গুনতে গুনতে আমি চলে আসবো। না, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, কোনো সমস্যা নেই। আমার মনে হয় যে নাজমুল ভাই যে বিষয়গুলো বললেন যে খুব জরুরি, যে এটাই আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের আগে জিডি করতে হবে লোকাল থানায় গিয়ে, এবং তারপর আমাদের যদি মনে হয় যে এটা সাইবার ক্রাইমের সাথে রিলেটেড ইস্যু, তখন আমরা সাইবার ক্রাইম অথরিটির সাথে যোগাযোগ করবো, এবং সেটি ঢাকাতেই আছে। এবং না হলে আমাদের অন্যান্য যে র্যাব, সিআইডি সহ অন্যান্য যারা আছেন তারা আমাদেরকে এক্ষেত্রে সাহায্য করবেন। নাজমুল ভাই যেটা বলছিলেন, অপরাজিতা একটা প্রশ্ন করেছিল যে দেশের বাইরে থাকে এবং হ্যাঁ দেশের বাইরে এটা হরহামেশাই ঘটে। এখন আমাদের আইনে কিন্তু তার সুরক্ষা দেওয়া আছে। আইনে বলা আছে যে এক্সট্রা, এটা বলা হয় অতিরাষ্ট্রিক, শুদ্ধ বাংলা বলি, এক্সট্রা টেরিস্ট্রিয়াল না বলি, অতিরাষ্ট্রিক প্রয়োগ। আমাদের আইনের অতিরিক্ত প্রয়োগ যে বাংলাদেশের নাগরিক যদি ইউএসএ বাস করে, সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের আইনে সে সুরক্ষা পাবে। তো এখন কথাটা হলো ওইটাই যে পুলিশকে আপনি তো খোলা তরবারি দিবেন না, তাকে বাঁধতে হবে। পুলিশকে আপনি খোলা দিয়ে সবাইকে ধরে নিয়ে আসবে। তো আপনি যদি কমপ্লেন করেন, আপনার কমপ্লেনটা হবে কি, কনফাইন করবে যে কাকে কাকে আমার সাসপেক্টেড হয় বা কাকে কাকে মনে হয়। একটা কমপ্লেন থাকলে পুলিশ গো ফরওয়ার্ড। না হলে হয় কি, চারদিক থেকে তো আপনাই ধরেন যে কমপ্লেন নাই, কিছু নেই, আমার ধরলেন কেন। তো আমি অবশ্যই মনে করি যে বিশেষ বিশেষ কেসে আমরা অবশ্যই চেষ্টা করি যে ভিকটিমকে এক্সপোজ না করতে। তবে ভিকটিম অন্য কাউকে দিয়েও একটা কমপ্লেন করতে পারে থানায়। একটা কমপ্লেন হলে আমার জন্য ভালো হয়, কারণ কমপ্লেন হলে আমি কোর্টকে বলতে পারি যে আমার ওয়ারেন্ট দরকার। সাপোজ আমার একজন ভিকটিম নাম সালমা, সে বাস করে কাতারে। কাতারে থেকে তার সাথে একটা ছেলে বাস করে, সে হচ্ছে আরব আমিরাত। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছিল, কোনো কারণে ভেঙে গেছে, এবং এই আরব আমিরাত থেকে ছেলেটাকে ডিস্টার্ব করছে। তার প্রতিকার কি? প্রতিকার পেতে হলে তাকে অবশ্যই লফুল অথরিটির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং লফুলি একটা এন্ট্রি করতে হবে। যদি এন্ট্রি না হয় তাহলে আমি ওয়ারেন্ট কেমনে চাবো কোর্ট থেকে? আর ওয়ারেন্ট পেলেই না আমি ইন্টারপ্রেটে বলতে পারবো যে যেহেতু কাতারে তো বাংলাদেশ পুলিশ নাই, বা আরব আমিরাতে তো বাংলাদেশ পুলিশ, এখানে ইন্টারপোল আছে। সো ইন্টারপোল কার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করবে বা তাকে লিগাল অ্যাকশন দেবে? সেখানে অবশ্যই আমাকে ডকুমেন্টারি কিছু এভিডেন্স দিতে হবে। আর তার অন্যতম বেস্টটা হচ্ছে কমপ্লেন লজ করা। আপনাকে অবশ্যই থানায় বা থানাতেই করতে হবে। আমরা হেল্প করব আপনাকে, যেন আপনি হ্যাসেল ফ্রি করতে পারেন এবং আপনার পরিচয় গোপন রেখে সর্বোচ্চ যে কাউকে দিয়ে আপনি করান আপনার পক্ষে। আপনি একজন উকিল নিয়োগ করেন, যে আপনার পরিবার না হোক, উকিলকে তো আপনি তোর পাওয়ার অফ অ্যাটর্নি দিতেই পারেন। অনেকগুলো অপশন আছে সবসময়, কারণ একজন বাংলাদেশের নাগরিক, তার অধিকার আছে সম্পূর্ণ লিগাল নেওয়ার। এই জন্য ফ্যামিলি কোনো দরকার নেই। আমরা যারা বলি যে থানায়, যে অনেকেই বলে যে বাপ মা জানে, ইট ইজ বোগাস এন্ড ননসেন্স টকস। বাপ মা জানা কোনো কারণ নেই এখানে। আমি ভিক্টিমাইজ করেছি। আমি আমার এখানে প্রশ্নটা হলো যে কেন উকিল নিয়োগ বা কেন একজনকে ফিজিক্যালি যেতে হবে? যেহেতু আমরা প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি, আমাদের সবকিছু, হ্যারাসমেন্টটা যেহেতু অনলাইনে হচ্ছে, অনলাইনে কেন কমপ্লেনটা করা যাবে না? কেন আপনারা ইমেইলের মাধ্যমে? অনলাইনে যাবে কমপ্লেন করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। অনলাইন কমপ্লেন করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন তারা অলরেডি ইয়েস বলেছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইনে কমপ্লেন করাটা হয় কি,
আমরা চেষ্টা করেছিলাম, আমরা 2012 সালে অনলাইন জিডি করেছিলাম। দেখা যায় যে ওই যে বললাম না, শিথিল সমাজ ব্যবস্থা, ঘৃণায় ভরা মন, কে কারে বিপদে ফেলতে পারে। বেনামি প্রচুর জিডি হচ্ছে, অপরাধ সংবিধান নামে জিডি হবে 500টা। অপব্যবহার। অপব্যবহারটা। হ্যাঁ, তো এটা আবার এটাও ঠিক যে জনগণকেই আশ্বস্ত করতে হয় মানুষকে, পুলিশকে, যে অপব্যবহার হচ্ছে না, এটা আমার দায়িত্ব। তো আমরা মেকানিজম ডেভেলপ করা ট্রাই করছি। আমরা যেহেতু আইনে বলা আছে যে করা সম্ভব আছে, এবং যেহেতু এখন ভার্চুয়াল কোডও শুরু হয়ে গেছে, তো ভার্চুয়াল কমপ্লেন কেন নয়, এটা আমারও কথা, এবং সঙ্গীতের সঙ্গে আমি একমত। আমরা মনে হয় এই বিষয়ে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, গভর্নমেন্টের যারা হাই আপস বা যারা ল মেকার্স, আমরা সেখানে এই সঙ্গীতের মেসেজটা পাঠাতে পারি, কারণ আমি তো ল মেকার না, আমি শুধু এক্সিকিউট করি। সো পলিসি বা রুলস যারা মেক করে, এটা পলিসি মেকারদের কানে আপনারাও দিবেন যে এটা যেন সম্ভব হয়। কারণ আমি পুলিশ, আমি কোনোভাবেই তাত্ত্বিক গুরু হতে চাই না, আমি চাই মাঠে থাকতে, মাঠে থেকে কাজ করতে। তাত্ত্বিক গুরু আপনারা, আপনার তথ্য দিবেন, সেটা ল মেকাররা এটা বানাবে, আমরা মাঠে থাকবো এটা ইউটিউব করার জন্য, যার যার কাজ সে করুক। আমি এই চাচ্ছি না। এখানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে অপরাজিতাও হয়তো এটা এক্সপেরিয়েন্স করেছে, যে এখানে ডক্টর হেলাল উদ্দিন আহমেদ উনিও কমেন্ট করেছেন যে উনি সাইকিয়াট্রিস্ট, উনি বলেছেন যে অনেকেই, অনেক রোগী ওনার কাছে আসেন যে সাইবার ক্রাইমের কারণে তারা মেন্টালি অসুস্থ হয়ে গেছে, কিন্তু গার্ডিয়ানরা সাইবার ক্রাইম ইউনিটে যেতে চায় না। তো এক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয় যে অপরাজিতা, যে অল্প বয়সী মেয়েরা কিন্তু এই বিষয়গুলোতে বেশি হ্যারাসড, যারা আন্ডার 30 আমি মনে করি, বা একেবারে 22 বছর বয়সে। তো এইসব মেয়েদের জন্য কি নাজমুল ভাই এরকম কোনো কিছু, একটা ধরনের একটা অ্যাপ যদি থাকে, যে আমি অ্যাপটা, যেমন র্যাবের একটা অ্যাপ আছে আমি যতদূর জানি, যে কল র্যাব বা ধরনের কিছু, হ্যাঁ র্যাবের একটা অ্যাপস আছে, কিন্তু র্যাব মনে হয় ধরনের সেবা প্রদান করে না, আমি জানি না, কারণ র্যাবের যে কাজগুলো আছে এটা তো 6টা কাজ র্যাবের, তার মধ্যে এটা করে না, এবং র্যাবের কাছে গেলেও আলটিমেটলি আমাদের কাছেই চলে আসে, আমরাই কাজগুলো করে দিই। আমি র্যাব যদি করেও এটা তার দায়িত্বের বাইরে করে, এটা আমি র্যাবকে সাধুবাদ জানাই যে র্যাব এটা দায়িত্বের বাইরে গিয়েও কাজটা করছে, বাট এটা র্যাবের 6টা কাজ, তার মধ্যে এটার সাইবার ক্রাইমটা করে না, বাট সামহাউ তারা কাজটা করতেও পারে, করলেও এটা সাধুবাদ জানাই। মোস্টলি সাইবার ক্রাইম নিয়ে আমরাই কনসার্ন থাকি, আমরাই কাজ করি। আমাদের একটা অ্যাপস আছে, অ্যাপস এর নাম হলো হ্যালো সিটি। আপনি দেখেন যে হ্যালো সিটি অ্যাপস আছে, এটা আমরা এই অ্যাপটা চালু করেছি 2016 সালের আগস্ট মাসে। তো অলমোস্ট 4 ইয়ার্স এই অ্যাপটা চালু আছে, এবং অসংখ্য কোম্পানি আমাদের হ্যালো সিটি, কিন্তু কেউ জানে না, কিন্তু ওইভাবে এত প্রচার কম কেন? আপনারা এত অন্তর্মুখী থাকলে তো হবে না আপনাদের। না প্রচার কম না। আপনি একবার আমার অফিসে আসেন, আপনি আমার অফিসে আসলে আপনার মনে হবে যে নাজমুল ভাইটার উপর মায়া করি, লোকটা এত সারাদিন এতগুলো বেশি হ্যান্ডেল করে, সেটা বোঝাই যায়, এটা বোঝাই যায়। আমার এটা দেখা আছে, এবং এটা একটা সময় নাজমুল ভাইকে আমি ফোন করেছি, নাজমুল ভাই এরকম একটা ঘটনা, এটা আপনি একটু দেখেন, মানে ইমার্জেন্সি, এবং সেই রাত একটা সময় নাজমুল ভাই সেই সার্ভিসটা দিয়েছে। এই জন্য আমি অবশ্যই এটা তো সেজন্যই আমরা নাজমুল ইসলামকে এক নামে চিনি এখন, যে এই তার কষ্টের কারণে তার ভরসার জায়গা হয়েছে। এটা আসলে ব্যক্তি নাজমুল নয়, আমি সঙ্গীতা, এটা ব্যক্তি নাজমুল, এটা ব্যক্তি নাজমুল, এটা ডিপার্টমেন্ট, এটা বাংলাদেশ পুলিশ, অবশ্যই ডিপার্টমেন্ট। কিন্তু আমি বলছি যে আপনার কাছ থেকে, আপনাকে যতটা সেন্সিবল দেখেছি আমি, মানে আপনার সাথে তো অনেকগুলো কাজ হয়েছে, অনেকগুলো ইস্যুতে আপনার কাছে আমি গিয়েছি, এবং যে যতগুলো ইস্যুতে আমি গিয়েছি ততগুলো ইস্যুতেই আপনি মানে সমস্যাগুলোকে খুব সিরিয়াস ভাবে নিয়েছেন এবং সেগুলো সমাধান করেছেন। কিন্তু আমি বলছি যে এই যে আপনি যেভাবে কাজ করেছেন, এই সার্ভিসটা আপনি হয়তো বলছেন যে না এটা আমাদের ডিপার্টমেন্ট, বাট এই যে আপনাকে যেভাবে সেন্সিবল হিসেবে পেয়েছি, আপনি যেভাবে সমস্যাগুলোকে ধারণ করেছেন বা বুঝতে পেরেছেন, এটা আসলে সব জায়গায় আমরা পাইনি। এটা যদি সব জায়গায় হতো তাহলে হয়তো আজকে মানে চিত্রটা আরো অন্যরকম হতো। এবং আমার এরকম অভিজ্ঞতাও আছে যে পুলিশই বলছে যে আপনাকে এরকম বলছে, আপনি ব্লক করে দেন নাই কেন? কিন্তু আপনি কখনো এই কথাটা আমাকে বলেন নাই যে ব্লক করে দেওয়া নাই কেন। আপনি বলছেন যে না এটা অপরাধ হয়েছে, ঠিক আছে, অপরাধী আপনি তাকে ধরছেন, তাকে শাস্তি দিচ্ছেন, এই পর্যন্ত যতবার। কিন্তু আপনাদের ডিপার্টমেন্ট থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই কথা, মানে এটা খুবই মানে একটা কমন একটা কথা, শুধু পুলিশ ডিপার্টমেন্ট না, এটা সব জায়গায়। ইভেন আমাদের বন্ধু বান্ধবরাও অনেক সময় আমাদেরকে বলে যে ব্লক করে দেওয়া নাই কেন, কিন্তু ব্লক করে দেওয়াটা তো আসলে কোনো সমাধান না। আমার কাছে এখানে মনে হয় যে আমরা আসলে সাইবার, আমাদের যেমন আমার কাছে মনে হয় যে ধর্ষণ বিষয়টা নিয়ে আমাদের যেমন একটা মিসকনসেপশন আছে, আমরা এখনো বুঝে উঠি নেই ধর্ষণ কি, ঠিক সেরকম এখনো আমরা সাইবার ক্রাইম বিষয়গুলো নিয়েও আমরা
নানান রকম দ্বিধাদ্বন্দ্বর মধ্যে আছি, এবং সে কারণে আমরা ভাবি যে ব্লক করে দেওয়াটাই বোধহয় সমাধান, কিন্তু এটা যে একটা না হ্যাঁ শারমিন, না না না, সামাজিক সমাধান না সমস্যা, এটা, কারণ না এটা এটা আপনি সমাধান সমাধান না না। করলে শারমিন। আমাকে হুম বলবে না, হুম আমাকে বলবে না, আরেকজনকে বলবে। আমাকে আমি হুম ব্লক করে হুম দিলাম, আমাকে হয়রানি করবে না, আরেকটা হুম মেয়েকে হয়রানি করবে। হুম যে হুম হয়রানি করছে বা যে ক্রাইম করছে সে তো থেমে যাচ্ছে না ব্লক করার ফলে, তাই না? তাহলে আমি কেন একদমই তাই। ব্লক করে দিব? ব্লক সঙ্গীতা, করে দেওয়া মানে তো আমার মনে আমার হয় যে ভিতরে সঙ্গীতা, তুমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছো এটা আসলে এটার বাইরে আমরাও না, কারণ আমাদের যে সমাজ ব্যবস্থা এখানে যে পুলিশিংটা গড়ে উঠেছে, হুম আমাদের পুলিশিংটা কিন্তু 200 ইয়ার্স এর আগের কথা। সিপাহি বিপ্লবের পর হুম থেকে আমরা পুলিশিং শুরু করি। তারপর দীর্ঘমেয়াদী যারা ব্রিটিশ শাসনের অধীনে ছিল তারা নিজেদের সাথে ব্যবহার করেছে, তারপরে পাকিস্তানি শাসকরা তারা কলোনিয়াল পাওয়ারদের দ্বারা এই পুলিশ নিয়ন্ত্রিত হয়েছে। তো সেই খোলস থেকে বেরিয়ে আসতে একটু পুলিশের এখনো হুম লিগাসিটাকে টাইম হুম লাগছে, এবং আমরা ট্রাই করছি। বর্তমান হুম নেতৃত্ব অনেক স্ট্রং, এবং আমরা আশা করি যে ইন কাপল অফ ইয়ার্স হুম পুলিশ যেটা উন্নত বিশ্বের পুলিশকে যেভাবে কাজ করে আমরা সেই পর্যায়েই যাব, এবং আপনাকে 2 বছর পরে কেউই বলবে না ব্লক করার কথা, বরঞ্চ বলবে যে আমরা কিভাবে অপরাধীকে শাস্তি দেবো। সেই পথ তাহলে শুরু আমি হয়েছে। এখানে এবং একটা প্রশ্ন করতে চাই। এই যে এগুলো তো হচ্ছে ধরেন পার্সোনালি, পার্সন টু পার্সন বিরক্ত করছে ছবি নিয়ে, এটা একটা ব্যাপার, কিন্তু মনে করেন যে আমার বিরুদ্ধে একটা কোনো একটা সন্দেহ হলো, মনে করেন আমি যদি স্পষ্ট করে বলি যে একজনকে আদালতে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত কিন্তু সে অপরাধী না, আমরা এটা জেনে এসেছি, কিন্তু তার রাইট, বিরুদ্ধে কোনো একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগ ওঠার সাথে সাথে তার ফেসবুক খুলে তার যত ধরনের ছবি বের করে ফেসবুকে আমরা একের পর এক জনহিতকর পোস্ট দিচ্ছি, আমরা ধারণা করছি যে আপনি যেটা বললেন যে জনহিতকর পোস্ট, তা আমি জানি আপনাদের লোকবল অত্যন্ত কম, আপনারা অনেক কষ্ট করছেন, আমি এটার জন্য স্যালুট জানাই, কিন্তু নাজমুল ভাই, যখন ধরেন এরকম সিভিয়ার আকারে একটা নারীর বা একটা পুরুষেরও এভাবে তার ছবি দিয়ে একটা ভাইরাল হয়ে গেল, তখন কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে পুলিশের একটা বড় ভূমিকা নেবার আছে ভবিষ্যৎকে রাইট। সিকিউর করার জন্য। আপনি না কি বলেন? অবশ্যই, এটা আমি মনে করি যে আমি আপনার সাথে একবারই একমত যে কারো ব্যক্তিগত ছবি আমি বাসায় বসে হুইস্কি খাবো নাকি ভদকা খাবো, ইটস মাই রাইট। মানে হুম যদি তার হুম খাওয়ার পারমিশন থাকে, তার ছবি আমি তুলিয়ে ফেলতে পারি। এখন সেই ছবি তুলে সেটাকে পুঁজি করে, একটা কথা আছে আমাদের এভিডেন্স অ্যাক্টে, বলা আছে যে ক্রিমিনাল অফেন্স প্রুভ করার জন্য চরিত্র কোনোভাবেই রিলেভেন্ট না। আমি বহুগামী নাকি মনোগামী এটা আমার পার্সোনাল ইস্যু। এটা এটার সাথে কখনোই আইনের সংজ্ঞা, এটা সামাজিক ক্রাইম হতে পারে বা ইথিক্যালি ক্রাইম হতে পারে, অথবা ধর্মীয় ক্রাইমও হতে পারে, আই ডোন্ট নো। কিন্তু লিগেলি এটাকে আমি একটা অপরাধের জন্য আটটা ইস্যুকে টেনে আনা এটা কখনোই সঙ্গত নয়। তো একজন একজন যদি কোনোভাবে তার ছবি, সে যত খারাপই হোক না কেন, তার বিরুদ্ধে তার ছবি বা পার্সোনাল ইস্যুস গুলো অনলাইনে প্রকাশ করা একটা জঘন্য কাজ। এটা মানুষ হিসাবে উচিত না, এবং লফুলি তাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। একদমই তাই। এবং এক্ষেত্রে কি আপনাদের কোনো এরকম, আপনার তো অবজার্ভ করেন, আপনার আমরা কিন্তু এরকম কি কিছু, যেমন ধরেন পাই পাই পাই। সাবরিনা ইস্যুতে, হ্যাঁ সাবরিনা ইস্যুতে, হ্যাঁ তিনি অত্যন্ত একটা অন্যায় করেছেন, আমরা স্বীকার করলাম, কিন্তু সেটা তো এখনো মামলাটা চলমান, আমরা এখনো কিন্তু, এবং সেটার সাথে তার বৃষ্টিতে ভেজা ছবির কিন্তু কোনো সম্পর্ক নাই, তিনি করোনার মিথ্যা টেস্ট রেজাল্ট দিচ্ছেন, সেটার সাথে বৃষ্টিতে ভিজে কি ছবি দিচ্ছেন সেটা নট রিলেটেড। হ্যাঁ, তো এইটা কেন আপনাদের কাছ থেকে আমরা এরকম কোনো ইনিশিয়েটিভ পাচ্ছি না এখন পর্যন্ত? সাবরিনা বাদ দিন, ধরেন আমি আমি নিজেও কিন্তু সাইবার ক্রাইমের শিকার হয়েছিলাম একবার, যে 2017 সালে। তো আসলে এই জায়গাগুলো আসলে কি, মানে আপনাদের কি কোনো এই জায়গাতে চিন্তা আছে? একটা আছে আছে চিন্তা আছে। এখন কথাটা এটাই যে যে একজন অনলাইনে এক্সপোজড হলে খুশি হয়, নাকি যেমন সাকিব খানের ওয়াইফ যখন তার বাচ্চাকে নিয়ে অনেকগুলো ছবি বের হলো, অনেক কথা বের হলো, উনি লাইভে এসে বললেন যে এটাকে যে এক্সপোজ করেছে সে ক্রিমিনাল। এখন যদি হুম। সাকিব খানের ওয়াইফ বলে যে পুলিশ অতি উৎসাহী হয়ে তদন্ত করে কে করেছে খুঁজে বের করে আমি চাই না, তাহলে কি পুলিশ আগাবে? না, আগাবে সেটার না। জন্য আমরা হ্যাঁ, হ্যাঁ আমি একদমই ঠিক। আরো আগাবে না। হুম আবার হুম ধরেন যে একটা নায়িকা আছে, নাম না বলি, নায়িকা না, সে অভিনয় করে জারি করে, সে চায় তার এই ধরনের ছবিগুলো প্রকাশিত হোক। এখন তার ছবি যদি অনলাইনে হাজার হাজার শেয়ার হয়, শেয়ার খুশি হয়। এখন খুশি হলো না সংক্ষুব্ধ হলো, এই সংক্ষুব্ধ হওয়ার খবরটা পুলিশের কানে আসতে হবে। এটাই লিবার্টি।
কারণ আমার একটা ছবি প্রকাশ হওয়ার পরে আমি খুশি হই, ধরেন যে আমি একটা ছবি আমি এখানে টেটু করেছি, এই টেটু করা ছবিটা সব পোস্ট দিয়েছি, এই ছবিটা প্রকাশ হলে আমি খুশি হব নাকি বেরাস মানে নারাজ হব, এটা কিন্তু পুলিশ জানে না। এখন এটা হওয়ার পর আমি খুশি হই না, আমার ছবি প্রকাশ হয়েছে, ন্যাংটা ছবি, আমি হ্যাপি, আমি বিশাল নায়ক, আমাকে আই এম সেলিব্রিটি, তাহলে তো পুলিশ সুমোটো কি করবে, ওকে এনে ধরবে আরো, তুমি এই ছবি কেন দিচ্ছ। এখন এই জন্য একজন যদি ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে রিপোর্ট করতে হয়। এখন সাবরিনের পক্ষ থেকে যদি কেউ রিপোর্ট করতো তাহলে অবশ্যই হতো, তারপরেও সুমোটো ভাবে পুলিশের কাজ করার সুযোগ আছে, যেটা জনগণের জন্য ক্ষতিকর, বৃহত্তর স্বার্থে মনে হয় যে জনগণ এখানে এটা মেনে নিচ্ছে না, কারণ তার ছবিগুলো প্রকাশিত হওয়ার পরে অনেকেই বিভ্রান্তিতে পড়েছে, অনেকে বাচ্চা মানুষের ছবি দেখে, এগুলো দেখে এবং ব্যাড কমেন্ট আছে যেগুলো আমাদের সামাজিক সংহতির সঙ্গে যায় না। তো সেক্ষেত্রে পুলিশ রেসপন্ড করতে পারে আমি মনে করি, এবং পারা উচিত বলেও আমি মনে করি। হ্যাঁ, কেন পারে নাই, এজন্য আমি আবারও বলি যে এখানে হয় কি এমবিগুটি থাকে, যে এখানে সাবরিনের পক্ষে কে কে বলছে যে মান সম্মান যার যায় তাকেই বলতে হয় যে আমার মান সম্মান গিয়েছে। এটা আবার যে লয়েরও একটা বিষয় আছে, যে পেনাল কোডে একটা ধারা আছে 501, 502 বা 500, সেখানে বলা আছে মান সম্মান যদি আপনার যায় তাহলে আপনার মান সম্মান গেলে আব্দুর রহমানের কিছু যায় আসে না, রহমান এসে বলতে পারে না যে মান সম্মান সাবরিনের গেছে, সাবরিনাই বলতে হবে যে আমার মান সম্মান গেছে। তো এটা একটু লয়ের ভাষ্য আছে। তো এগুলো একটু অ্যাম্বিগুইটি আছে, তারপরে আমি মনে করি যে বৃহত্তর স্বার্থে, বৃহত্তর অনলাইন থেকে সেভ করার জন্য, অনলাইন থেকে রিজিলিয়েন্ট সাইবার এরেনা ডেভেলপ করার জন্য আমি মনে করি যে সব কর্মকাণ্ড যারা করছে তারা অন্যায় কাজ করছে এবং তাদেরকে একটা জবাব দিতে আনা উচিত। নিশ্চয়ই আমরা একটা আরেকটা দিকে আমি একটু আলো ফেলতে চাই, সেটা হচ্ছে যে ভিকটিম ব্লেমিং জিনিসটা আমাদের প্রচন্ড বড় আকারে সমাজে একটা সংগীতা যেটা হয় যে প্রচন্ড ভিকটিম ব্লেমিং করা হয়। তো এইসব সাইবার ক্রাইমের ক্ষেত্রে যে হ্যাঁ এই যে আমি তোমার ছবি প্রকাশ করে দেবো, ব্যক্তিগত সম্পর্কের কথা প্রকাশ করে দেবো, এই জন্য অনেকে তো ভিকটিম যেতে চায় না সাইবার ক্রাইমের কাছে। আবার যদি যায়ও, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু মেন্টাল, যেটা হেলাল ভাই লিখলেন এবং আমরাও বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে, যে তার এক ধরনের মানসিক ইর মধ্যে থাকে। তো আমার ধারণা যে এই স্বল্প লোকবল নিয়ে হয়তো এখনই সম্ভব না সাইবার ক্রাইম ইউনিটের পক্ষে যে একটা মানসিক সাপোর্ট দেওয়ার না কোনো না, এটা একটা আসলে মনে হয় ব্যবস্থা ঠিক না। রাখবে। যারা যিনি জানেন না উনি হয়তো বা আমাদের সম্বন্ধে ধারণা নেই। আমাদের এখানে আসলে মনে হবে যে স্টেট অফ দ্য আর্ট সার্ভিস কাকে বলে। আমরা আমি জাতীয় কণ্ঠে বলতে পারি যে পৃথিবীর যে কোনো সাইবার কপ যে সেবাটা দিতে পারে বাংলাদেশ পুলিশের, আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, এটা কোনো অংশেই কম নয়। সেটা হতে পারে পিটিএসডি। পিটিএসডি বলতে আমি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যে একটা মেয়েকে যখন নিয়ে অনলাইনে হ্যারেস্ট হয়, তারপর সে ডিসঅর্ডার তৈরি হয়, তাকেও কিভাবে কুল করতে হয় সে কাজটা আমরা জানি। আমাদের এখানে লেডি অফিসার আছে, আমি কত অসংখ্য মানুষকে কাউন্সিল করেছি, বুঝিয়েছি, এবং অসংখ্য লোকের প্রবলেম সলভ করেছি, তার গার্জিয়ান জানে না, ইভেন যাকে নিয়ে প্রবলেম সেও জানে না। এখন ধরেন যে আপনার নামে একটা ফেক আইডি তৈরি করা হয়েছে, আমি সেই মেয়েকে বলেছি ফেক আইডি বানানো হয়েছে, সন্ধ্যায় থাকবে না, তো এটা নিয়ে কেউ জানবে না। এভাবে কত লোককে আমার সেবা দিয়েছি। আবার অনেকের যে ছবি প্রকাশিত হয়, এই ছবিগুলো যেন আমাদের পুরুষ কেউ না দেখে, এ কারণে আমাদের লেডি অফিসার আছে, তারা তাকে সাপোর্ট দেয়। সো আমরা আইনগত ভাবে এবং আমাদের যে মানবাধিকারের যে পার্ট গুলো আছে, অথবা একটা মানুষের, একটা মেয়েদের যে বিভিন্ন স্পর্শকাতর বিষয় থাকে, সেগুলোকে আমরা সর্বোচ্চ আমলে নিয়ে আমরা সেই সেবাটাই দিই। তো আমার মনে হয় যে আপনি আপনার কোনো ভিকটিমকে পাঠিয়ে দেখবেন টেস্ট বেসিসে, আমাকে বলবেন না, হঠাৎ করে পাঠিয়ে দিবেন, দেখবেন যে তাকে কিভাবে ডিল করা হচ্ছে। আমার কোনো এই মেসেজটা আসলে খুব জরুরি। আমি আমি মনে করি যে এখানে সঙ্গীতারদের কিছু করার আছে, আমাদেরও করার আছে, বিশেষ করে সঙ্গীতা যেহেতু রিলেটেড। সঙ্গীতা এই যে এই মেসেজ গুলো, যে এটা নাজমুল ভাইরা তাদের সাইবার ক্রাইম অথরিটি তাদের মতো করে প্রচার করছে, মানবাধিকার কর্মীদের কি এরকম কোনো জায়গায় চিন্তা আছে নাকি, তোমরা কি এরকম কিছু ভাবছো কিনা যে কিভাবে মেয়েদের কাছে আরো ইনফরমেশন পাঠানো যায় এবং আরো কিভাবে একটু কনস্ট্রাকটিভ ওয়েতে তাদেরকে সাহায্য করা যায়? ডু হ্যাভ এনি প্ল্যান অর সামথিং লাইক দিস? মানে কিছু ভাবছো কিনা? আসলে আমি তো কোনো সংগঠনের সাথে জড়িত না। আমি যতটুকু করি আমার নিজের দায়বদ্ধতার জায়গা থেকে করি, আমার নিজের দায়িত্ব মনে করি। তো আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যে কোনো একটা মেয়ে যখন এই ধরনের কোনো একটা সমস্যার কথা বলে, তো তাকে দেখানো যে আপনি এইভাবে যান, যেটা আমরা শুরুতেই বলছিলাম যে কি করতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা জানে না যে কি করতে হবে, এবং খুবই যখন শুরুতে কথা হয় দেখা যায় যে
খুবই প্যানিক থাকে যে আপু এইটা আমার তো জীবন শেষ, এই যে আমার ছবি নিয়ে এরকম হয়েছে, বা আমার তো এরকম ফেক আইডি করছে, বা আমাকে বলতেছে আমার তো ওরকম ছবি আছে, ছবি সেটা খুবই প্রচন্ড রকম প্যানিক থাকে। তো সেই জায়গা থেকে আমার সাথে যখন কথা হয় আমি চেষ্টা করি তার ভীতিটা কাটাতে, যে না এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা জীবন শেষ হয়ে যাওয়ার মতোই কিছু, মানে কোনো ব্যাপার না, এবং যে এই কাজটা করেছে সে অপরাধী, শাস্তিটা তার হবে। তো তুমি এখানে তোমার ভয় পাওয়ার কিছু নাই। এবং তারপরে আমি চেষ্টা করি যে আচ্ছা তোমার করণীয় কি আছে, এবং সেই রাস্তাটা তাকে দেখানোর। এবং অনেক ক্ষেত্রে হয়েছে আমি পার্সোনালি নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, এবং ভাই আমি সেটা আগেও যেটা বললাম যে সবসময় সে তার জায়গা থেকে খুব সিরিয়াস ভাবে বিষয়টা দেখেছে। তো এইখানে আরেকটা সমস্যা যেটা হয় কি, যে আমাদের ফ্যামিলির সমস্যা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যে মেয়েটাই হয়রানির শিকার হচ্ছে সে আসলে বলতে সাহস পায় না। ধরেন আমি যখন বলছি যে তুমি থানায় যাও, থানায় যে জিডি করো, জিডি করে জিডির কপি নিয়ে তুমি সাইবার ক্রাইমে যাও, সাইবার ক্রাইমে গেলে এটা সেখান থেকে দেখবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বলছে আমি যখন থানায় জিডি করতে যাব বা আমি সাইবার ক্রাইমে গেলে আমার বাসায় তো জেনে যাবে, আমার বাসায় জেনে গেলে আমাকে বলবে যে তুমি এরকম কেন করছো, ওকে তুমি কেন ছবি দিছো, যেটা একটু আগে আপনি বলছিলেন যে ভিকটিম ব্লেমিং এর যে ব্যাপারটা, এটা তো আমাদের একদম রক্তে মিশে আছে, যে কোনো একটা মেয়ে মানে কারো একজনের সাথে সম্পর্ক, মানে কারোর সাথে কথা বলা মেয়ের দোষ, কারোর সাথে কাউকে ছবি দেওয়া মেয়ের দোষ। হ্যাঁ আমি সবসময় বলে থাকি মেয়েদেরকে যাদের সাথে আমার কথা হয় বা আমি আমার পাবলিক স্ট্যাটাসে সবসময় বলি যে তুমি এমন কোনো কিছু শেয়ার করবা না যেটাতে তুমি বিপদে পড়তে পারো। কিন্তু সেটা আমরা তাদেরকে পরামর্শটা দিতে পারি, কিন্তু কোনো মেয়ে যদি সেটা দিয়ে ফেলে, সে তো তার বিশ্বাস থেকেই দিচ্ছে, দিয়ে ফেলাটা তো অপরাধ না। অপরাধ হলো সেই ছবিটা নিয়ে যখন তাকে হয়রানি করা হচ্ছে, সেইটা হলো অপরাধ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় প্রথমেই মেয়েটার দিকে আঙুল তোলা হয়, যে মেয়েটা কেন ছবি দিল, মেয়েটা কেন তার সাথে কথা বললো, মেয়েটা কেন তার সাথে অমুক বাসায় গেল। রিসেন্ট একটা ঘটনা ঘটেছে আপনি জানেন, সবাই এখানে জানি আমরা, যে মৌলভীবাজারের যে ঘটনাটা। দেখেন মেয়েটা যখন বলছে যে আই এম রেপড, প্রথমেই তার দিকে আঙুল তোলা হচ্ছে মেয়েটা কেন ওই ছেলের সাথে ওই বাসায় গেল। ও এখানে গেছে মানে তো তো মানে এখানে তো রেপ রেপ কিছু নাই, ওইখানে গেছে মানে সে তার সাথে মানে ধরেই নেওয়া হচ্ছে এটা মিউচুয়াল রিলেশন, এবং তার কথাটাকে আমলে নেওয়া হচ্ছে না। তো এই যে যে ভিকটিম ব্লেমিং হওয়ার কারণে এবং এইভাবে আঙুল তোলার কারণে মেয়েরা কিন্তু সাহস পায় না, তাদের মধ্যে ওই ভীতিটা কাজ করে। এবং এটা এতটাই মানে যখন সে কাউকে বলতে পারছে না, কোনো ব্যবস্থা নিতে পারছে না, এটা এমন এক মানে একটা ট্রমা তৈরি করে। অনেক মেয়েকেই আমি দেখছি যে তারা বলতেছে যে আমি সুইসাইড করব, মানে সেই জায়গা থেকে তাকে ফেরত আনা। সবাই তো আর আমার কাছে এসে বলছে না, বা সবাই আপনার কাছে যেয়ে বলছে না, তাই না? তো যারা আমাদের কাছে বলছে তাদেরটা হয়তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেকেই কিন্তু আছে যে যারা কাউকেই বলতে পারছে না, তারা জানেও না যে কিভাবে তারা বলবে। তো আসলে আমার কাছে মনে হয় যে ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্টের তাদের সীমাবদ্ধতা বা সেইখান থেকে তাদের করণীয়, সেই তার আগে না আমাদের ফ্যামিলি বা আমাদের সোসাইটির দিকে আমাদের নজর দেওয়া উচিত। আমাদের ফ্যামিলিকে মানে আমাদের এই মেন্টালিটি চেঞ্জ করা দরকার, যে মানে মেয়ে যেটা করেছে সেটা আসলে অপরাধ না। হ্যাঁ তার ছবি দেওয়া, আমি আবারও বলছি যে পার্সোনাল ছবি দেওয়া এটার পক্ষপাতী আমি না, কিন্তু ছবি দেওয়া সেটা অপরাধ না। অপরাধ হলো সেই ছবিটাকে নোংরা ভাবে ব্যবহার করা, বা সেই ছবিটা এবং আমি সেটা আমরা সঙ্গে সঙ্গে একমত। আমি একমত যে আসলে ল এনফোর্সমেন্ট কেন, আপনি আপনার ব্যক্তিগত অধিকার থাকবে। আপনি যদি সেক্স করার অধিকার রাখেন তাহলে আপনি ছবি প্রকাশ করার অধিকার রাখবেন না কেন? আপনি আপনার গার্লফ্রেন্ডকে, আপনার হাজবেন্ডকে ছবি পাঠাবেন, ইটস ইউর রাইট। এবং পুলিশ সেখানে আছে, পুলিশ প্রোটেক্ট করবে যে আপনার রাইটটাকে। এটাই আধুনিক পুলিশিং। তো এখানে বলার কোনো সুযোগ নেই যে আপনি কেন ছবি দিয়েছেন। আমি যখন ইন পার্সন সেক্স করতে পারি, তো ইন পার্সন ছবি আমি যখন নাই ভার্চুয়াল সেক্স করতেই পারি। তো ভার্চুয়াল সেক্সের সময় থার্ড পার্টি কেউ ঢুকে যদি আমাকে এনক্রিপ্টেড আমার কথাগুলো সে ডিক্রিপ্ট করে নেয় বা আমার হ্যাক করে তথ্য নিয়ে নেয়, দায়টা কার? দায় রাষ্ট্রের, দায় আমার না। রাষ্ট্র আমাকে সিকিউর করবে যে আমার এই এই বিনোদনটাকে নিশ্চিত করবে। আর এই বিনোদনটা আমি তো অবৈধ করছি না, আমি তো রেপ করছি না। আমার যদি সম্মতি থাকে, কনসেন্টেড থাকে, তো হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হতে পারে স্বামী স্ত্রী, হু কেয়ার্স। তো আমি অবশ্যই মনে করি যে এটা না, সেখানে আমাদের দায় থাকবে, রাষ্ট্র দায় থাকবে, পুলিশ দায় থাকবে, যে এই কাজটা ঘটলে যারা ঘটাচ্ছে, যারা এটাকে অ্যাবিউজ করছে, তাকে শাস্তি আওতায় নিয়ে আসা। আমি একটু শেষ করব, কারণ হলো কি অলরেডি প্রায় 11টা বেজে গেছে, আমার মনে চার্জও নাই। আমি সবসময় বলি যে কথাগুলো, যে আমাদেরকে অবশ্যই সাইবার রেজিলিয়েন্ট বাংলাদেশ তৈরি করতে হবে। আর সেক্ষেত্রে আমাদের সবার আগে সাইবার ইথিক্স জানতে হবে। ইন্টারনেট সবার হাতে চলে এসছে, কিন্তু সবাই প্রযুক্তিক সক্ষম হলেও মানবিক মানুষ হয়ে উঠতে পারে নাই। তো মানবিক যে মননশীল ডেভেলপমেন্টটা দরকার সবারই। আর এই ডেভেলপমেন্ট শুরু হয় চাইল্ডহুড থেকে। আমি সরকারকে আহ্বান জানাবো, আপনাদের আহ্বান জানাবো, সবাই যদি জায়গা থেকে গুলোতে হোক, সবাই আমরা একটা মানুষকে অ্যাওয়ার করতে পারি। আর অ্যাওয়ারনেসটা বড় জায়গা মাধ্যমিক স্তরে, কারণ মাধ্যমিক স্তরে ভুলগুলো বেশি হয়। আমি অসংখ্য হ্যাকারকে অ্যারেস্ট করেছি, তাদের বয়স 14, 15, 16। তো এরা যখন ক্লাস 8, 9, 10-এ পড়ে,
তাদের মাধ্যমিক স্তরে আইসিটি যে বইটা আছে সেখানে আমি অবশ্যই আহ্বান জানাবো সেখানে সাইবার ইথিক্স নিয়ে কিছু লেখাপড়া করানো। মিনিমাম যেন একটা 50 মার্কসের পড়াশোনা থাকে যে ইন্টারনেটের ডুজ অ্যান্ড ডোন্টস, কি করব কি করব না, এবং ইন্টারনেটের ইথিক্স এবং ইন্টারনেটের স্বাভাবিক যে চলাফেরার যে নীতিবোধ গুলো এগুলো জানা দরকার। তবে তা না হলে আমরা সাইবার ইথিক্স না বুঝলে সাইবার রেজিলিয়েন্ট বাংলাদেশ কখনোই করতে পারবো না। আর শেষ কথাটা হলো যে বাংলাদেশ পুলিশের ডিসপাইট অফ অল দ্য ওর্স, ডিসপাইট অফ মেনি কমপ্লেক্স, ডিসপাইট অফ অনেক ড্রব্যাকস, তারপরেও এগিয়ে যেতে হবে। কারণ আমরা তৃতীয় বিশ্বের একটা দেশ, আমরা ট্রাই করছি ডেভেলপ কান্ট্রির সঙ্গে ফাইট দিয়ে আগাতে। তো সেক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থাকবে। তো সীমাবদ্ধ থাকার মধ্য দিয়ে আমি বলবো যে রিসোর্স অপটিমাইজেশন করতে হবে, সেক্ষেত্রে সবাইকে হেল্প করতে হবে। কারণ আমরা পুলিশ একাই বলে যাব এমনটা না, কারণ নাগরিক রাষ্ট্র নাগরিকের সম্পর্ক হবে রেসিপ্রোকাল, এখানে মিথস্ক্রিয়া হবে। তো আমি আইন বানাই যাচ্ছি আর জনগণ আইন ভেঙেই যাচ্ছে, হতে পারে না। জনগণকে দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীলতা আচরণের মধ্য দিয়েই রাষ্ট্র এবং জনগণের মধ্যে সুদৃঢ় সম্পর্ক তৈরি হয়, সেখানে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট তৈরি হয়। আমরা সবাই হয়তো ট্রাই করছি সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টের খোঁজে, হয়তো অবশ্যই সেই পয়েন্ট পেয়ে যাব। আর যখনটা পয়েন্ট পেয়ে যাব তখন আমরা অত্যন্ত লাকি বোধ করবো। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। অনেক ধন্যবাদ। একটা শুধু বলতে চাই, যেটা আমাকে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেও কয়েকজন বলেছে, আমি আগেও আপনাকে বলেছি, তারপরেও যেহেতু এই অনুষ্ঠানে একটা পাবলিক প্ল্যাটফর্মে হচ্ছে, এটা কয়েকজন মানে বলেছে, সেই জন্য আপনাকে আমি একটু আপনার কাছে এই বিষয়টা নিয়ে বিশেষভাবে একটু শুনতে চাই। সেটা হলো আমাদের হয়রানির অন্যতম একটা মানে প্ল্যাটফর্ম তো এখন ফেসবুক, এবং ফেসবুকে যেটা হয় যে কেউ একজন হয়রানি করছে, ধরেন আমার নামে একটা নোংরা কথা বলছে বা আমাকে গালি দিচ্ছে বা আমার ছবি কিছু একটা নিয়ে বোধহয় আটকে গেছে ও ফিডব্যাক। নাজমুল ভাই একটা প্রশ্ন করেছি যে আপনাদের সাইবার ক্রাইম তদন্ত পেজের নাম ও নাম্বারটা জানতে চাচ্ছে। আচ্ছা, আপনি ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন দিকে সার্চ দিলে সবার আগে আমার পেজ আসবে। আমার এখানে প্রায় 5 লাখ ফলোয়ার্স, সো এটা সবার আগেই আসবে। আর নাম্বারটা হচ্ছে 01769691522, 01769691522। আর একটা ইমেল অ্যাড্রেস আছে, সেটা সাইবার হেল্প, CYBERHELP, cyberhelp@dmp.gov.bd, cyberhelp@dmp.gov.bd। তো এইসব মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ আছে। আমাদের পেজে পাবেন, আমাদের হটলাইন নাম্বারে পাবেন এবং ইমেলে করতে পারেন। তো আমি মনে করি যে এগুলো আপনি আমাদের সঙ্গে অবশ্যই করবেন, কিন্তু অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আপনাকে লিগ্যাল বেস তৈরি করতে হবে। আর লিগ্যাল বেস তৈরি করার জন্য অন্যতম জায়গা হচ্ছে হলো থানা, একমাত্র সঙ্গীতা। আইডি ব্লক করে দিলে, যখন ফেসবুকে ধরেন হয়রানি করে তারপর আইডি ব্লক করে দিচ্ছে, এইটার সলিউশন। আইডি ব্লক করলে তো ও করছে, কিন্তু আপনি তো হয়রানি হওয়ার জন্য আপনার কাছে তো প্রমাণ আছে। না আমি বলছি ডিএক্টিভেট করে দিচ্ছে। আপনি এটা বলবেন যে যে ব্যক্তি হয়রানি করছে তার মিনিমাম তথ্য রাখবেন, তার আইডি লিঙ্কটা সঙ্গে সঙ্গে কপি করে রেখে দিবেন। লিঙ্ক পেলে সে যদি আইডি নষ্ট করে দেয় ডাটা, তাহলে আমরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে তথ্য নিয়ে এসে আমরা বিচার করতে পারবো। ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ নাজমুল ভাই, আপনি অসুস্থ অবস্থায় ব্যথা পেয়েও আসলেন এবং আসলে এই আলোচনাটা প্রচন্ড দরকার ছিল, প্রচুর ইনফরমেটিভ হয়েছে। এবং সঙ্গীতা, মূল্যবান সময় দেওয়ার জন্য, অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমার মনে হয় যে সঙ্গীতার অনেক কিছু করার আছে, এখানে অনেক কাজ আছে এবং নাজমুল ভাইদের কাজগুলো এগিয়ে যাক। এবং আমি মনে করি যে আমরা নিশ্চয়ই একটা অনলাইন সুন্দরভাবে ব্যবহার করতে পারে এরকম একটা দেশ তৈরি করতে পারবো, জনগণ তৈরি করতে পারবো এবং একটা সেবামূলক পুলিশ আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাহায্য করবে, সবসময় ভাই হয়ে পাশে থাকবে প্রত্যেকটা ভিকটিমের। সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা এবং আজকের মতো শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি বলেন, সমস্যা নাই, কিন্তু কেউ জানে না হয়তো যে সঙ্গীতা কিন্তু খুব ভালো খিচুড়ি রান্না করে। তো যারা লাইভটা শুনছেন যারা কাছের, ওর কাছে দাওয়াত দিয়ে নিয়ে নেবেন। আমি একদিন খেয়েছিলাম, ভালো করে। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই আমরাও খাবো, আমারও পাওনা থাকলো। হ্যাঁ না, সঙ্গীতার রান্না আমিও খেয়েছি এবং সঙ্গীতার রান্না আসলেই অনেক মজার, আমিও খেয়েছি। থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ সঙ্গীতা। আবার একটা প্ল্যাটফর্মে আমরা নিশ্চয়ই আরেকদিন কথা বলবো, কারণ আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের বারবার কথা বলা দরকার আছে। সবাইকে ভালোবাসা, ভালো থাকবেন। শুভরাত্রি।